আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব সংবিধানের ক্লাস 2, অর্থাৎ এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সংবিধান প্রণয়নের ইতিহাস। আজকে আলোচনা করব সংবিধানের অনুচ্ছেদগুলো। 153টা অনুচ্ছেদ পুরোপুরি আলোচনা লাগবে না যে কোনো পরীক্ষার জন্যই, যেহেতু আমরা বিজিএস পরীক্ষা দিতে যাচ্ছি না। প্রিলিমিনারি এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যতগুলো সাংবিধানিক অনুচ্ছেদ আমাদের দরকার সেগুলো আমরা আজকে আলোচনা করব, এবং সাথে সেগুলো মনে রাখার জন্য অপূর্ব কিছু কৌশল আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যেন আপনারা পরীক্ষার হলে গেলে এই বিষয়গুলো দিয়ে সহজে নাম্বার তুলে আনতে পারেন। তো ক্লাসটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যাদের ক্লাসটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা সংবিধান প্রণয়নের পরে গত ক্লাসে দেখিয়েছিলাম আমাদের সংবিধানে আমাদের জন্য কি কি রাখা হয়েছে বা কিভাবে সাজানো হয়েছে। তো সেটা আরেকবার আমরা টাচ করি। আমাদের সংবিধানে 1টি প্রস্তাবনা, 4টি মূলনীতি, 5টি চাহিদা, এরপরে 7টি তফসিল, 11টি ভাগ বা অধ্যায়, 13টি পরিচ্ছেদ, 17টি সংশোধনী, 18টি মৌলিক অধিকার, যেগুলো 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদ আলোচনা করা আছে। এর পাশাপাশি 153টি অনুচ্ছেদ বা আর্টিকেল। আমরা অনেকে এই সাংবিধানিক ধারা বলি, আসলে সংবিধানে ধারা হবে না, সংবিধানে হবে হচ্ছে অনুচ্ছেদ, আর বিচারিক যে আইনগুলো আছে সেই আইনগুলোতে হবে হচ্ছে ধারা। এই বিষয়টা একটু ক্লিয়ার রাখবেন। তো আমরা গতদিন 4টা মূলনীতি আপনাদেরকে আলোচনা আমি দেখিয়েছি। 4টা মূলনীতি আশা করি প্রত্যেকেরই মাথায় ঢুকেছে বলে আমার বিশ্বাস। এর পাশাপাশি তফসিলগুলো নিয়ে আমি কয়েকদিন আগে প্রিলিমিনারি পরীক্ষার আগে একটা ক্লাস দিয়েছি। আপনারা এই চ্যানেলে স্ক্রল করে দেখবেন, আমার ভিডিওসগুলোতে তফসিলগুলো লেখা আছে বা তফসিলের একটা ক্লাস আছে, ওই ক্লাসটা দেখে নেবেন। এই ক্লাসটা ইনশাল্লাহ তফসিল একবার দেখার পরে সারা জীবন আর কোনো দিন ভুল হবে না। রিটেন পরীক্ষা যদি কখনো ফেস করেন, বা প্রিলিমিনারি পরীক্ষাতে তো পারবেনই, রিটেন পরীক্ষায় ফেস করলেও সেখানে যদি 5 নম্বরের তফসিল নিয়ে একটা প্রশ্ন আসে বা 10 নম্বরের আসে, আপনারা অনায়াসে পেরে যাবেন বলে আমি বিশ্বাসী ইনশাল্লাহ। এরপরে 11টি ভাগ বা অধ্যায়, 13টি পরিচ্ছেদ, 17টি সংশোধনী, 18টি মৌলিক অধিকার, যেগুলো 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। এরপর আছে 153টি অনুচ্ছেদ বা আর্টিকেল। তো সংবিধানের গুরুত্ব বিবেচনায় আমি আপনাদেরকে আজকে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদগুলো পড়াবো। তো সেই অনুচ্ছেদগুলো পড়াতে গিয়ে আমি আপনাদেরকে আজকে প্রথমে যে আলোচনাটা করব সেটা হলো সংবিধানের ভাগ। তো ভাগগুলো দিয়ে আমরা শুরু করব, চলেন তাহলে। তো সংবিধানের অনুচ্ছেদের আলোচনা শুরু করার আগে আমাদেরকে সংবিধানের ভাগগুলো নিয়ে একটা ধারণা রাখতে হবে, ক্লিয়ার কাট। এই ভাগগুলো নিয়ে যদি আমাদের ধারণাটা কনক্রিট থাকে, তাহলে আমরা অনেক সময় একেবারে একুরেট অনুচ্ছেদটা না পেরেও এমসিকিউ উত্তরটা আমরা মিলিয়ে আসতে পারবো। যেমন ধরেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় নির্বাচন কমিশনের কোনো একটা অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলো, সেখানে অপশন থাকলো আপনার 118 থেকে 121 পর্যন্ত কোনো একটা অপশন থাকলো, বাকিগুলো থাকলো 90-এর আগে, কোনোটা থাকলো 140-এর পরে, কোনোটা থাকলো মাঝখান দিয়ে ধরেন 60-র মতো করে। তাহলে আপনি জানেন যে নির্বাচন কমিশনের রেঞ্জটা একটু শেষের দিক থেকে প্রথম দিকে, তাহলে আপনি অনায়াসে ধরতে পারবেন যে না, এটা মনে হয় 120-এর কাছাকাছি কোনো একটা সংখ্যাতেই হবে। তাহলে আপনি ভাগগুলো নিয়ে যখন ধারণা রাখবেন, তাহলে আপনি অনায়াসেই একেবারে না পারলেও কোনো একটা ধারা আপনি বা অনুচ্ছেদ আপনি পারবেন বলে আমি আশা করছি। এটা আমাদের লম্বা সময়ের প্র্যাকটিস এবং একটা ফিলিংসের একটা বহিঃপ্রকাশ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা সেটা বুঝতে পারছেন, আর যারা লম্বা সময় ধরে বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন তারা তো বেশ ভালো করে বোঝার কথা। তো আমি সংবিধানটা আপনাদেরকে আজকে ইনশাল্লাহ ক্লিয়ারলি বুঝিয়ে দিব, এবং আপনারা যেন পরীক্ষার হলে সংবিধানের কোনো প্রশ্ন আর যেন ভুল না করেন, সেভাবে আমি আপনাদেরকে বলবো। তো চলেন আমরা দেখি আমাদের সংবিধানের যেই 11টি ভাগ, এই 11টি ভাগের মধ্যে একটা পরিচ্ছেদের আলোচনা আছে, সেটা আমরা একটা পরে যাব। 11টা ভাগ আগে আমরা পড়ি। আমরা প্রজাতন্ত্র, সেটা অনুচ্ছেদ নাম্বার 1 থেকে 7-এ আলোচনা করা হয়েছে। এরপরে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সেটা অনুচ্ছেদ নাম্বার 8 থেকে 25-এ আলোচনা করা হয়েছে। এরপরে মৌলিক অধিকার, সেটা 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। 47 ক পর্যন্ত আছে, এটা আমরা এত ডিটেলসে না যাই। এরপরে নির্বাহী বিভাগ আলোচনা করা হয়েছে 48 থেকে 64 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত। এরপরে আইন বিভাগ আলোচনা করা হয়েছে 65 থেকে 93 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত। এরপরে বিচার বিভাগের আলোচনা আছে 94 থেকে 117 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত। এরপরে নির্বাচন কমিশনের আলোচনা আছে 118 থেকে 126। এরপরে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের আলোচনা আছে 127 থেকে 132 পর্যন্ত। এরপরে বাংলাদেশ কর্ম কমিশন
অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের আলোচনা আছে 133 পৃষ্ঠা থেকে 133 অনুচ্ছেদ থেকে 141 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত। এরপরে নবম অনুচ্ছেদে বা নবম ভাগের একটা পরিচ্ছেদ আছে, নবম ক ভাগ বা নবম ক পরিচ্ছেদ। এখানে জরুরি বিধানাবলী বলে আমাদের জরুরি কিছু আইন আছে, সেগুলো 141-এর ক খ গতে আলোচনা করা হয়েছে। এর পরবর্তীতে আছে দশম ভাগ, সেটা সংবিধান সংশোধনী। আর 11তম ভাগে হচ্ছে বিবিধ। তাহলে আমরা 11টা ভাগ পেয়ে গেলাম। আমি আবার ভাগগুলো পড়ব, একটু আপনারা ক্লিয়ারলি শুনবেন এবং নোট নিয়ে নেবেন। প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, এরপরে নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এরপরে বাংলাদেশ কর্ম কমিশন পিএসসি, এবং নবম ভাগের নবম ক পরিচ্ছেদে আছে জরুরি বিধানাবলী। দশম ভাগে আছে সংবিধান সংশোধনী এবং 11তম ভাগে হচ্ছে বিবিধ। তাহলে আমরা এখন এই নামগুলো পড়লাম এবং আমরা একটা রেঞ্জ মনে রাখবো। আশা করছি সেগুলো আমরা যখন সংবিধানের ডিটেলস আলোচনা করব তখন ওই ডিটেলস আলোচনা আমরা এগুলো পারবো। এখন আপনাদেরকে আমি এই ভাগগুলো কিভাবে পরীক্ষার জন্য মনে রাখবেন এবং কিভাবে এখান থেকে পরীক্ষায় আপনি অন্যান্য অনুচ্ছেদগুলো সহজে পারেন, আমি সে একটা আলোচনা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই লাইনটা আপনারা অনেক জায়গাতে পেতে পারেন, এটা একেবারে আমাদের যারা চাকরি প্রার্থী বা সংবিধান পড়ছেন ওদের সবার জন্যই কমন। তারপর আমি শেয়ার করি যারা একদম নতুন পাচ্ছেন তাদের জন্য এটা সুবিধাজনক একটা লাইন হবে। যেমন আমরা প্রজাতন্ত্র প্রথম লাইন থেকে আমরা প্রো নিলাম, এরপরে রাষ্ট্র পরিচালনা থেকে আমরা নিলাম হচ্ছে রা, প্রো রা। এরপরে মৌলিক অধিকার থেকে নিব হচ্ছে আমরা মৌ, নির্বাহী বিভাগ থেকে নিব আমরা নি। তাহলে একটা শব্দ হয়ে গেল প্রোরা মৌনি, প্রোরা মৌনি। এরপরে আইন বিভাগ থেকে আ নিব, বিচার বিভাগ থেকে বি নিব এবং নির্বাচন কমিশন থেকে নি নিব। তাহলে হয়ে গেল প্রোরা মৌনি আবিনি, প্রোরা মৌনি আবিনি। মাঝে মধ্যে পড়ালেখার চাপের বিবেচনায় মাঝে মধ্যে এমন কিছু শ্রুতিকটু বা শ্রুতি অগ্রাহ্য কিছু লাইন তৈরি করতে হয়, এটাও এক ধরনের লাইন। তারপর আমি একটু সহজ করে দেওয়ার চেষ্টা করব। প্রোরা মৌনি আবিনি, এরপরে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এরপরে বাংলাদেশ কর্ম কমিশন একটা আছে। এরপরে হলো জরুরি বিধানাবলী, এটা আমি একটু ব্রেকেটে লিখব। এরপরে সংবিধান সংশোধনী, এরপরে হলো বিবিধ। তাহলে আমরা কয়টা শব্দ পাচ্ছি একটু দেখে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমরা 11টা ভাগ পেলাম। আপনারা একটু খেয়াল করবেন, কোথাও কোথাও আমি দুইটা শব্দের নিচে দিয়েছি একটা দাগ, দুইটা বর্ণের নিচে দিয়েছি একটা দাগ, কোথাও কোথাও একটা শব্দের নিচে দাগ, একটা বর্ণের নিচে দাগ দিয়েছি। খেয়াল করবেন, দুইটা দিয়ে যেখানে বুঝেছি সেখানে দুইটা বর্ণ দিয়ে একটা লাইনকে ফোকাস করছি আমি। তাহলে প্রতে হলো প্রজাতন্ত্র, রাতে হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌ দিয়ে হলো মৌলিক অধিকার, নি দিয়ে হলো নির্বাহী বিভাগ, আ দিয়ে আইন বিভাগ, বি দিয়ে বিচার বিভাগ, এই নি দিয়ে হবে নির্বাচন কমিশন, মহা দিয়ে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বা দিয়ে হলো বাংলাদেশ কর্ম কমিশন। এই বাংলাদেশ কর্ম কমিশনের নবম ভাগে নবম কতে আছে জরুরি বিধানাবলী, জরুরি বিধানাবলী। এটা একটু ব্রেকেটে রাখলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপরে স দিয়ে হচ্ছে সংবিধান সংশোধনী, আর বিতে হলো বিবিধ আলোচনা। তাহলে এই লাইনটাকে এক নাগারে পড়লে যেটা করবেন সেটা হচ্ছে আগে পড়বেন এভাবে: প্রোরা মৌনি আবিনি মহাবাজ সবই, প্রোরা মৌনি আবিনি মহাবাজ সবই। দুই একবার যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন তখন আপনার ব্যাপারটা একটু কনক্রিট হয়ে যাবে। এরপরেও এখানে একটা শব্দ নিয়ে আমি একটু আলাদা করে বলতে চাই। যারা চিটাগং রেঞ্জের আছেন বা চিটাগংয়ের নাটক ফাটক দেখেন টেলিভিশনগুলোতে, ওইখানে একটা শব্দ আছে, এই শব্দটা চিটাগংয়ের অ্যাকসেন্টের সাথে মিলে যায়। যেমন আবিনি, আবিনি মানে বুঝায় চিটাগংয়ের ভাষা, আবিনি মানে হলো কাউকে আসবে কিনা জিজ্ঞেস করছে। আবিনি, আবিনি। ধরেন একটা মেয়ের নাম হলো প্রোরা মৌনি, ওকে আপনি ডাকছেন আবিনি, প্রোরা মৌনি আবিনি, এভাবে করে দিয়ে একবার বলবেন, দেখবেন যে আপনার ব্যাপারটা কনক্রিট হয়ে যাবে। আর এটা যদি একবার কনক্রিট করে ফেলতে পারেন তখন দেখবেন যে আপনার সংবিধানের আলোচনা ইনশাল্লাহ ধাপে ধাপে আপনি পার পেয়ে যাচ্ছেন এবং পরীক্ষার হলের জন্য আপনি একেবারেই প্রিপেয়ার ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকে অনুচ্ছেদগুলো ইনশাল্লাহ একেবারে কৌশলে কৌশলে শিখিয়ে দিব। এখানে আমি এক্সট্রা কোনো লাইন ব্যবহার করব না, আমি এমন একটা মেথড ব্যবহার করব। মেথডটা হলো জিকে উইথ কমন সেন্স, অর্থাৎ আপনি আপনার সেন্সটাকে ব্যবহার করে কিভাবে এই পড়াগুলোকে আপনি ভাবতে পারেন এবং কিভাবে এটা আপনাকে সময় মতো সাপোর্ট দেয় এবং সারা জীবন আপনি মনে রাখতে পারেন, সেই কৌশলটা আমি আপনাদেরকে শিখাবো।
তো চলেন আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশ একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে। তাহলে খেয়াল করে দেখবেন এটা হচ্ছে বাংলাদেশের পরিচয়। বাংলাদেশের পরিচয়ের ক্ষেত্রে বাংলাদেশের সাংবিধানিক পরিচয়টাই তো সবার আগে আসার কথা। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এটার একটা সাংবিধানিক পরিচয় আছে। তাহলে এই সাংবিধানিক পরিচয়টা সবার আগেই থাকবে। এই দেশ নিয়ে পরবর্তীতে পরিচালনার জন্য যা যা আইন টাইন লাগবে সবগুলোর পরেই থাকবে। তাহলে 1 নম্বরে যে কাজটা আমাদের প্রয়োজন পরিচয়। তাহলে সংবিধানের প্রথম অনুচ্ছেদ দিয়ে আমাদের পরিচয়, অর্থাৎ এটি একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে। তো অনেকগুলো চাকরি পরীক্ষায় আসতে পারে 1 নম্বর অনুচ্ছেদ লিখুন, আবার ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে 1 নম্বর অনুচ্ছেদটি বলুন। তাহলে একটা বিষয় মুখস্থ করে ফেলবেন, এটা ওই কারণে গুরুত্বপূর্ণ। এরপরে আসেন 2 নম্বর অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রীয় সীমানার কথা। রাষ্ট্রীয় সীমানা কত নম্বরে আছে? 2 নম্বরে। এত ভয়ের কিছু নেই, এগুলো সব নিয়ে আপনারা ভুলবেন না বা কনফিউজড হবেন না। বাংলাদেশের পাশে কয়টা দেশ আছে অনেকেই জানেন আপনারা। এটা যদি বাংলাদেশ, এভাবে যদি আমি আপনাদেরকে বাংলাদেশ দেখাই, খেয়াল করে দেখেন, এভাবে যদি আমি আপনাদেরকে বাংলাদেশ দেখাই তাহলে বাংলাদেশের এই পুরো এই পাশে হচ্ছে ইন্ডিয়া, এই পাশে হচ্ছে মিয়ানমার। তাহলে বাংলাদেশের 2 পাশে কয়টা দেশ? 2টা দেশ, বা 4 পাশে 2টা দেশ, ইন্ডিয়া এবং মিয়ানমার। তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার পাশে আছে 2টা দেশ, তার মানে 2 নম্বর হলো রাষ্ট্রীয় সীমানা। খুব সহজেই পেরে যাবেন, 2টা দেশ, 2 নম্বরে আছে রাষ্ট্রীয় সীমানার কথা। এরপরে রাষ্ট্রধর্ম। রাষ্ট্রধর্ম আছে আমাদের 2-এর কতে। রাষ্ট্রধর্ম ইসলাম, তবে অন্যান্য ধর্মের সমমর্যাদা ও সম অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে ইসলাম রাষ্ট্রধর্ম হওয়া সত্ত্বেও অন্যান্য ধর্ম কোনোভাবেই একেবারে আচরণীয় বা পালনীয় বা পালন করতে কোনো প্রকারের বাধা সাংবিধানিকভাবে দেওয়া হয় না, এবং সাংবিধানিকভাবে কোনো বাধার সম্মুখীন হলে সেটা প্রতিহত করা হয়। প্রত্যেক ধর্মের সমমর্যাদার অধিকার রাখা আছে সংবিধানের 2-এর ক অনুচ্ছেদে, এটা মাথায় রাখবেন। একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, আমরা সংবিধানে কতগুলো টার্ম দেখতে পাই, সবাই একটু খেয়াল করবেন। যেমন ধরেন 2, এরপরে 1, এরপরে হলো ক। তো যেগুলো 2 ব্র্যাকেট ছাড়া থাকবে সেগুলো হবে অনুচ্ছেদ, যেগুলো ব্র্যাকেট দিয়ে থাকবে সংখ্যা সেগুলো হবে দফা, আর যেগুলো ক খ সংখ্যা ছাড়া ক খ ব্র্যাকেট দিয়ে থাকবে সেগুলো হলো উপদফা। অনুচ্ছেদ, দফা, উপদফা। আমি আবার বলছি, অনুচ্ছেদ, দফা, উপদফা। অনুচ্ছেদ মানে হলো সরাসরি কোনো ব্র্যাকেট নাই, দফাতে ব্র্যাকেট থাকবে তবে সংখ্যা হতে হবে। এরপরে উপদফা হচ্ছে কোনো একটা বর্ণ, ক খ গ ঘ যেটাই বলি না কেন সেটা ব্র্যাকেটের মধ্যেই থাকবে। আচ্ছা, আমরা আবার আলোচনায় ফিরি। 2-এর ক পড়লাম। 3, রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা 3 নম্বরে আছে। অনেকে কনফিউজড হয়ে যান রাষ্ট্রভাষা 3 নম্বরে কীভাবে মনে রাখবো। এত মনে রাখতে গিয়ে এত ঝামেলা যাওয়ার দরকার নেই। আমাদের রাষ্ট্রভাষার একটা নাম আছে, সেটা হলো বাংলা। তাহলে আমাদের রাষ্ট্রভাষা হলো বাংলা। এখন দেখেন বাংলা লিখতে 3টা বর্ণ, বাংলা। এই বাংলা লিখতে 3টা বর্ণ মানে হলো 3 নম্বরে আছে। তাহলে রাষ্ট্রভাষা কত নম্বরে আছে? 3 নম্বরে। বাংলা লিখতে 3টা বর্ণ, 3 নম্বরে আছে। এরপর 4টা খুব প্রয়োজনীয় বিষয়। 4 হলো আমাদের জাতীয় বিষয়গুলো 4-এর মাধ্যমে ইনক্লুড করা হয়েছে সংবিধানের। 4-এর 1, 2, 3 এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে 4-এ আছে আমাদের জন্য জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক। 4-এ আছে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক। খেয়াল করে দেখবেন 4-এর 1-এ আছে জাতীয় সঙ্গীত, 4-এর 2-এ আছে জাতীয় পতাকা, 4-এর 3-এ আছে জাতীয় প্রতীক। সঙ্গীত, পতাকা ও প্রতীক। তাহলে খেয়াল করে দেখেন, আমি একটু কমন সেন্স দিই। যখন কোনো একটা বৈশ্বিক টুর্নামেন্ট শুরু হয়, ক্রিকেট বা ফুটবল হোক, তখন কিন্তু প্লেয়াররা সবার আগে জাতীয় সঙ্গীতটাই গায়। তাহলে সবার আগে কী থাকছে? জাতীয় সঙ্গীত। তাহলে কত নম্বরে? জাতীয় সঙ্গীত 1 নম্বরে। আর জাতীয় পতাকা হলো 2 নম্বরে, জাতীয় প্রতীক হলো 3 নম্বরে। এখন জাতীয় পতাকা 2 নম্বরে আছে, কীভাবে মনে রাখবেন? এটা মনে রাখতে গিয়ে আমি আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড দেবো। ব্যাকগ্রাউন্ডটা একটু খেয়াল করে দেখেন। আমি একটা ছবি আঁকি, এই ছবিটা হলো একটা পতাকার ছবি। এই পতাকায় 2টা জিনিস দেখতে পাচ্ছি আমরা, একটা হলো একটা খুঁটি আর একটা হলো একটা কাপড়। তাহলে পতাকাতে একটা খুঁটি আছে, একটা কাপড় আছে, তাহলে মোট কয়টা জিনিস? 2টা জিনিস, ঠিক আছে, 2টা জিনিস। এরপরে এই পতাকাটা প্রথম যখন উত্তোলন করা হয় তখন ছিল মার্চ মাস। কোন মাস? মার্চ মাস। আর এই পতাকাটা যিনি প্রথম উত্তোলন করেন তিনি হচ্ছেন আসম রব। তার নামেও 2টা অংশ বা 2টা বর্ণ। আর বাংলাদেশের সংবিধানের যেখানে জাতীয় পতাকার কথা বলা আছে সেটা হলো 4-এর 2।
একটা বিষয় খেয়াল করেন, লজিক্যালি যদি চিন্তা করেন তাহলে সংবিধান মানে দুই একটা ফ্লেভার পাচ্ছি আমরা। সংবিধান মানে দুই একটা ফ্লেভার পাচ্ছি। সংবিধানের পতাকা মানে আমরা দুই ফ্লেভার পাচ্ছি। সংবিধানের চারের দুইয়ে পতাকার কথা বলা আছে। পতাকা যিনি প্রথম উত্তোলন করেন তার নামে দুইটা বর্ণ রব। পতাকা উত্তোলন করা হয় 2 তারিখ এবং সেটা মার্চ মাসে বাংলা করলেও 2 বর্ণই হয়, ঠিক আছে। আর পতাকা দেখতেও দুইটা জিনিস, একটা খুঁটি আর একটা কাপড়। তাহলে পতাকা মানে 2, এই সেন্স থেকে মনে রাখবেন। তাহলে 4-এর 1, 2, 3-এর মধ্যে 2-এ পতাকা থাকলে আগে সঙ্গীত পিছনে প্রতীক ধরবেন। এরপরে 4-এর কটা একটা সংশোধন হওয়ার পরে আসছে, এই জন্য এটা 4-এর ক হলো। জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ। বিভিন্ন সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আমাদের জাতির পিতার ছবি সংরক্ষণ করা লাগবে। অফিস রুমে অর্থাৎ প্রধানের রুমে ছবিগুলো সংরক্ষিত করা লাগবে। এটা সংবিধানের 4-এর ক দিয়ে এটা প্রতিষ্ঠিত করা হয়েছে। এটা একটা অবশ্য করণীয় বিষয়, এটা মাথায় রাখবেন। 4-এর ক। এখন এটা খেয়াল করবেন, 4-এর ক, এই ক দেখে বঙ্গবন্ধুর কথা মনে করবেন। 4-এর কতে বঙ্গবন্ধুর ছবি ইমেজ ধারণ করবেন, আস্তে আস্তে পেরে যাবেন। এরপরে হলো রাজধানী। আমাদের রাজধানী হলো কত নম্বরে? 5 নম্বরে। রাজধানী 5 নম্বরে মনে রাখাটা খুবই সহজ, দুইভাবে মনে রাখতে পারেন। প্রথম যে বিষয়টা সেটা হলো আমাদের রাজধানী ঢাকা। ঢাকা যদি আমরা ইংলিশে লিখি DHAKA, কয়টা লেটার পেলাম? 5টা লেটার। তাহলে 5টা লেটার 5 নাম্বার মনে রাখতে পারবো। আবার ঢাকা এই পর্যন্ত আমাদের রাজধানী হয়েছে 5 বার। কয়বার হয়েছে? 5 বার। যদিও কারো মতে এই বিষয়টা তর্ক সাপেক্ষ, তো অনেকেই 5 বার হয়েছে বলে 5 দিয়ে মনে রাখতে চান। আবার একেবারে কোনো টেনশন বা কনফিউশন ছাড়া মনে রাখতে যদি চান তাহলে ঢাকা ইংরেজি দিয়ে মনে রাখেন, যেন পরীক্ষার হলে আপনি আবার 5 বার 4 বারের এই কনফিউশনে না থাকেন। তাহলে আশা করি আপনার ব্যাপারগুলো বুঝতে পারছেন। আমরা এখন 6 নম্বরটা দেখি। এই 6 নম্বরে নাগরিকত্ব নিয়ে আমাদের সংবিধানে বলা আছে। নাগরিকত্বের বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো 6 নম্বরে ব্যাখ্যা করা আছে। তো আমরা প্রিলিমিনারির জন্য যেহেতু পড়ছি, সেহেতু আমরা এই নাগরিকত্ব 6 নম্বরে সেটা কীভাবে মনে রাখবো সেটা একটু বলে রাখি। এই নাগরিকত্ব শব্দটা আমি এখানে ভেঙে লিখব। ভেঙে লিখতে গিয়েই আমরা একটা সুবিধা পাবো। সেটা হলো এই নাগরিকত্ব আমরা যদি স্বরবর্ণগুলোকে বাদ দিই তাহলে ন পেলাম, এরপরে গ পেলাম, তারপরে র পেলাম, তারপরে ক পেলাম, তারপরে ত পেলাম, ত এর সাথে সংযুক্ত আকারে একটা ব পাচ্ছি। তাহলে 1 2 3 4 5 6 কয়টা বর্ণ পেলাম? 6টা বর্ণ। এটা একটু হিডেন ট্রিক, এটা কমন সেন্সের বিষয়, এটা পারবেন ইনশাল্লাহ। ধরে নেন নাগরিকত্বকে আমরা ভেঙে দেখলাম যে এখানে 6টা বর্ণ আছে 6 নম্বরে। খুব সহজে হয়ে গেল নাগরিকত্ব 6 নম্বরে। এখন নাগরিকত্বের আরেকটা অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন আসে আমাদের, সেটা হলো 6-2-এ। 6-2-এ আমাদের কি বলা আছে সেটা দেখেন। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন। তাহলে আমাদের এখানে আমরা পরিচয় পাচ্ছি 2টা। কয়টা পরিচয় পাচ্ছি আমরা? 2টা পরিচয়। তাহলে জাতি হিসেবে কি পেলাম আমরা? বাঙালি। আমি এখানে এটা দেখাচ্ছি। আর নাগরিকগণ হবেন বাংলাদেশি। তাহলে আমরা একদিক থেকে হলাম বাঙালি, একদিক থেকে হলাম বাংলাদেশি। তাহলে আমাদের এখানে পরিচয় কয়টা পাচ্ছি? 2টা। তাহলে আমাদের নাগরিকত্ব আছে আমাদের 6 নম্বরে, আর 6-2-এ আমাদের 2টা পরিচয়। 6-2-এ আমাদের 2টা পরিচয়, অর্থাৎ একদিক থেকে আমরা বাঙালি জাতি হিসেবে, আরেক দিক থেকে আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে। তাহলে আমাদের 2টা পরিচয় পাচ্ছি আমরা, সেটা 6-2-এ। 6-2-এ 2টা পরিচয়, জাতি হিসেবে বাঙালি, নাগরিক হিসেবে বাংলাদেশি। 6-2-এ 2টা পরিচয়। এরপরে 7-এ আমাদের 4টা অনুচ্ছেদ জানতে হবে এবং সবগুলোই সেন্সিটিভ, এগুলা বিশাল ব্যাখ্যার প্রয়োজন আছে। তারপরে প্রিলিমিনারির জন্য আমি আপনাদের যতটুকু সহজ করে ফেলা যায় আমি সহজ করে দিব ইনশাল্লাহ। তো দেখেন, আমরা এখানে 7-এর 1 2 ক খ এগুলো আপাতত না দেখি, আমরা আগে 7-এর দিকে খেয়াল করি। 7-এ দেখেন, 7-এ সকল ক্ষমতার মালিক জনগণ, সংবিধান দেশের সর্বোচ্চ আইন। এগুলোর একটা আছে 7-এর 1-এ, একটা আছে 7-এর 2-এ। তো 7-এর 1-এ আছে জনগণ সকল ক্ষমতার মালিক। জনগণ সকল ক্ষমতার মালিক। ধরেন আপনি যদি এই ধরনের কিছু ক্ষমতা পেয়ে যান, কিছু ক্ষমতা পেয়ে গেলে আপনি নিজেকে অনেক বেশি লাকি মানুষ ভাবতে পারেন। এখন লাকি একটা টার্ম আছে আমাদের, LUCKY, লাকি। যখন আমরা সৌভাগ্য প্রকাশ করি তখন আমরা বলি লাকি 7। কি বলি আমরা? লাকি 7। তাহলে আমাদের দেশের জনগণ যখন গণতান্ত্রিকভাবে ক্ষমতার একেবারেই চূড়ান্ত পর্যায়ে আছে, ক্ষমতার মালিক তারা, সর্বময় ক্ষমতার মালিক, তাহলে এই ব্যাপারটা সবার জন্য লাকি বিষয়। সেজন্য লাকি 7।
তাহলে লাকি 7-এর 1 নম্বরে আছে সকল ক্ষমতার মালিক জনগণ, অর্থাৎ আমরা অনেক বেশি লাকি, আমরা সব ক্ষমতার মালিক। এরপর আছে সংবিধানের 7-2-এ সংবিধান দেশের সর্বোচ্চ আইন, সংবিধান দেশের সর্বোচ্চ আইন। এখন খেয়াল করে দেখেন, আপনি যদি সকল ক্ষমতার মালিক হয়ে যান কিন্তু আপনি সকল ক্ষমতার এত প্রিভিলেজ আপনি ভোগ করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হলো সংবিধান যতটুকু আপনাকে অনুমতি দিয়েছে এবং সাংবিধানিক আইনের মাধ্যমে আপনি যতটুকু কাজ করতে পারবেন ঠিক ততটুকুই করবেন। এর বাইরে আপনি আপনার স্বাধীনতা ভোগ করতে পারছেন না, আর স্বাধীনতার জায়গাও নাই আপনার জন্য। তাহলে যতই আপনি বলি যে আমি ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতা একেবারে অনেক বেশি অ্যাপ্লাই করে ফেলতে পারবো, কিন্তু না, ক্ষমতা আমি এত বেশি অ্যাপ্লাই করতে পারবো না। 7-এর কতে যদিও যতটুকু ক্ষমতার কথা বলা আছে, ক্ষমতা দিলেও 7-2-এ সংবিধানের একটা প্রাধান্য আছে, অর্থাৎ সব ক্ষেত্রে সংবিধান যতটুকু আমাকে অনুমতি দিয়েছে ঠিক ততটুকু আমি অ্যাপ্লাই করতে পারবো বা ব্যবহার করতে পারবো। এরপরে 7-এর ক এবং খ দুইটা সংশোধনীর মাধ্যমে আনা হয়েছে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। 7-এর ক এবং খতে দেখেন, 7-এর কতে বলা আছে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। এরপরে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। 7-এর ক এবং খতে আমরা দুইটা সেন্সিটিভ ইস্যু পাচ্ছি, একটা হলো সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। এখন দুটো লাইন কাছাকাছি হয়ে যাওয়ার কারণে আপনাদের পরীক্ষায় একটু খটকা লাগে। ইভেন এটা 40তম বিসিএসের প্রশ্নে আসছিল। 40 বিসিএসের প্রশ্নে আসছে মানে তখন আপনারা কনফিউজড হয়ে গেছেন যে কোনটা কি দিব, অনেকেই ভুল করে আসছেন। ওই লোকটার কথা চিন্তা করেন, বা যদি আপনিও হন যে এভাবে চিন্তা করেন যে 1 নাম্বারের জন্য আপনি চান্স মিস করে আসছেন, প্রিলিমিনারি পাস করতে পারেন নাই, তাহলে আফসোসটা কেমন লাগবে? তাহলে ওই আফসোসগুলোকে মাটি চাপা দিতে আমার আজকের ক্লাসটা, কৌশলগুলো শিখেন, কমন সেন্সের সাথে সংবিধানটা মিলিয়ে পড়েন। আমি এটা সহজ করে দিই। আমি দুইটা ওয়ার্ডের নিচে দাগ দিয়েছি, একটা হলো অপরাধ, একটা হলো অযোগ্য। এটা দিয়ে কৌশলে পড়ে যাবো, আগে এটা ব্যাখ্যাটা ক্লিয়ার করি। সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। আমি এর আগের ক্লাসে বলেছিলাম বাংলাদেশের সংবিধানটা হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান, অর্থাৎ চাইলে যে কেউ যখন তখন সংবিধানটাকে সংশোধন করতে পারছে না। সংবিধানটাকে সংশোধন করতে হলে 2/3 ভোট লাগবে সংসদ সদস্যদের, বা সংসদে যারা আছে ওদের। তো সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি যদি অপরাধ হয়, তাহলে সংবিধানে যদি 2/3 মানুষ যদি ভোট না দেয়, তাহলে অন্য কোনো দল এসে বা যে কোনো সরকার এসে এটা চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করার জন্য একটা ক্রাইটেরিয়া আছে, 2/3 ভোট লাগবেই। এখন কোনো রাজনৈতিক দল যদি হুট করে বলে যে না আমি আমার মতো করে চেঞ্জ করে ফেলবো, তাহলে পরবর্তী রাজনৈতিক দল এসে তার বিরুদ্ধে মামলা করতে পারে, তাকে এটা সংবিধান লঙ্ঘনের জন্য একটা মামলা দিতেই পারে এবং সে সেখানে ফেঁসেও যাবে। তাহলে এটা করার সুবিধা কি? এটা করার সুবিধা হচ্ছে যেসব দলগুলো অনেক ভোটে নির্বাচিত হয়ে আসে এবং তারা যদি কোনো প্রকারে তাদের ফেভারে যদি কোনো একটা আইন পাশ করাতে চায়, তাহলে তারা সেই আইনটা সংসদে উত্থাপন করে সেটা পাশ করে সংবিধানটাকে সংশোধন করে সেটাকে সংবিধানে সেট আপ করে নিবে। পরবর্তীতে আর কোনো সরকার গঠিত হয় এবং তাদের যদি 200 আসনে নির্বাচিত প্রতিনিধি না থাকে, তাহলে তারা সেটা জীবনেও চেঞ্জ করতে পারবে না গণভোট ছাড়া। কারণ বাংলাদেশে সংবিধান চেঞ্জ করতে গেলে মিনিমাম 2/3 ভোট লাগবে, অর্থাৎ 300 ভোটে 200 ভোটই লাগবে সরকারের বিলের পক্ষে। তাহলে সেন্সিটিভ ইস্যুগুলো যদি চেঞ্জ করতে চায় অন্য কোনো দল, তাহলে তাকে আসন পেতে হবে মিনিমাম 200টা, এবং 200 আসন পাওয়ার পরে 200 আসনের ভোট তার ফেভারে আসতে হবে। এরপর আছে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। এটার মতোই, এগুলো যদি চেঞ্জ করতে হয় তাহলে কত পার্সেন্ট ভোট লাগবে? সেটা হচ্ছে 2/3 ভোট লাগবে আমাদের সংসদ সদস্যদের। তো এখানে আমরা 7-এর কতে পাচ্ছি সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, 7-এর খতে পাচ্ছি সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। এখন এই দুটো লাইন কাছাকাছি হওয়ার কারণে পরীক্ষার হলে আপনি কনফিউজড হয়ে যাই। আমার দিনগুলোতে আমি কনফিউজ ছিলাম এবং এই কনফিউশনগুলোকে ব্যাকফায়ার করতে বা কিক মারতেই আমার এই অনেকগুলো ইনোভেশন যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এই দুটো লাইন কীভাবে পড়বেন আমি ছোট একটা ক্লু বলে দিই। এখানে একটা শব্দ নিচে দাগ দিলাম অপরাধ, একটা হলো অযোগ্য। তাহলে আমি আপনাদেরকে একটা কৌশল মাথায় চিন্তা করতে বলি যে কোনো একটা কাজে আপনার যোগ্যতা অযোগ্যতা নষ্ট হবে আপনি যদি কোনো একটা অপরাধ করেন। আপনার যোগ্যতা নষ্ট হয়ে আপনি অযোগ্য হয়ে যাবেন কোনো একটা কাজে বা কোনো একটা ক্ষেত্রে অপরাধ করলে। তাহলে আপনার অযোগ্যতার মাপকাঠি কিসে? আপনার অপরাধে। তাহলে আগে হচ্ছে অপরাধ, তারপর হচ্ছে কি অযোগ্য। তাহলে এটা খুব সহজ করে একটা লাইন আপনাদেরকে আমি বলে দিই। কতে অপরাধ করলে
ক্ষতে অযোগ্য হয়। কতে অপরাধ করলে ক্ষতে কি হয়? অযোগ্য হয়। তাহলে কতে যেটা আছে সেটা হলো অপরাধ, ক্ষতে যেটা আছে সেটা হলো অযোগ্য। আর যারা আপনারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছেন, আপনাদের কাছে এই লাইন দুইটা খুব কমন, আপনারা লাইন দুইটা পারবেন, লাইন দুইটা আপনাদের কাছে ভাঙবে না, কিন্তু কোথায় কি হচ্ছে, অযোগ্য কোথায়, অপরাধ কোথায়, সেটা নিয়ে কনফিউজড হতে পারেন। আশা করছি এরপরে আর আপনাদের কনফিউশনটা থাকবে না ইনশাআল্লাহ। আমরা সংবিধানের মূলনীতি নিয়ে এর আগে একটা ক্লাস নিয়েছি, এর আগের ক্লাসের মূলনীতির অংশটা আমি বেশ সুন্দর করে আলোচনা করে দিয়েছি, সেটা আমি আর এই ক্লাসে টেনে আনছি না। আপনারা যারা এই অংশটা আগের ক্লাসে দেখতে পাননি, আপনারা ওই ক্লাসটি দেখে নিন, তাহলে সেখানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। মূলনীতিগুলো আমি খুব সহজ করে দিয়েছি, এগুলো সারা জীবনই মাথায় থাকবে। তো মূলনীতিগুলো নিয়ে বলা আছে 8-এর 1-এ মূলনীতিসমূহ, এরপরে 9, 10, 11, 12 নম্বর অনুচ্ছেদে 4টা মূলনীতি নিয়ে বিস্তারিত আলোচনা আছে, সেটা এর আগের ক্লাসটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এরপরে 13 নম্বরে আছে আমাদের মালিকানার নীতি। মালিকানার নীতি সেটা হচ্ছে কত নম্বরে? 13 নম্বরে। তো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে মালিকানা 3 ধরনের। মালিকানা নীতিতে 3 ধরনের মালিকানার কথা বলা আছে। 3 ধরনের মালিকানা, একটা হলো রাষ্ট্রীয় মালিকানা, আরেকটা হলো সমবায়ী মালিকানা, 3 নম্বরটা হলো ব্যক্তি মালিকানা। এখানে গোষ্ঠী মালিকানা বলে কিছু নাই। তো এমসিকিউ প্রশ্ন যদি গোষ্ঠী মালিকানার কথা বলা থাকে সেটা বাদ দিবেন। তাহলে 3 ধরনের মালিকানা, রাষ্ট্রীয়, সমবায়ী, ব্যক্তিগত মালিকানা। তাহলে আমাদের মালিকানা কয় ধরনের আছে? 3 ধরনের। তো 3 ধরনের থাকলে সেটা 13-3 দিয়ে বুঝে নেবেন। তাহলে 13 নম্বরে আছে মালিকানার নীতি। নীতি 13, 3 ধরনের মালিকানা। তাহলে চারপাশে আমরা 3 একটা ফ্লেভার পাচ্ছি, এই 3 দিয়ে মাথায় রাখবেন। এরপরে হলো 14 হলো কৃষক ও শ্রমিকের মুক্তি। 14 হলো কৃষক ও শ্রমিকের মুক্তি। এটা একটু আপনারা নিজেদের মতো করে মুখস্থ করে রাখবেন, এতগুলো কৌশলের মাঝখান দিয়ে একটা স্বাভাবিকভাবে মনে রাখতে পারবেন, বা একটা বা দুইটা। এরপরে মৌলিক প্রয়োজন। মৌলিক প্রয়োজন আমাদের এখানে পাচ্ছি আমরা মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। আমাদের মৌলিক প্রয়োজন বা মৌলিক চাহিদা হলো কয়টা? 5টা। মৌলিক চাহিদা হলো 5টা। এখানে একটা 5 আছে। 5টা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তাহলে আমাদের মৌলিক প্রয়োজন বা মৌলিক চাহিদা হলো কয়টা? 5টা। এই 5টা মৌলিক চাহিদাকে বেসড করবেন 15 নম্বরের 5 দিয়ে, অর্থাৎ 5টা মৌলিক চাহিদা, সেটা কথাগুলো বলা আছে কত নম্বরে? 15 নম্বরে। তাহলে 15 নম্বরে 5টা মৌলিক চাহিদার কথা বলা আছে, তার মানে 15, 5, 5-এর সাথে 15 একটা মিল আছে, এই মিলটা ধরে নেবেন পরীক্ষার হলে ইনশাল্লাহ। এরপরে 16 নম্বর হচ্ছে গ্রামীণ ও কৃষি বিপ্লব। গ্রামীণ ও কৃষি বিপ্লব, এটা একটু মুখস্থ করে ফেলবেন। তবে একটা বিষয় সহজ করে দিই, আমরা যেহেতু অনেকেই গ্রামীণ সংস্কৃতির সাথে আমরা জড়িত, বা অনেকেই গ্রাম থেকে উঠে আসা, তো গ্রামীণ শিল্পী বিপ্লবের একটা বলি আপনাদেরকে। এটা যদি কেউ যদি প্রশ্ন করে কোনো দিন যে আপনি যে আপনার এলাকায় যে বিদ্যুৎ পান, এই বিদ্যুৎটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পান, তখন আপনি ভেবাচাকা খেয়ে যাবেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ সংবিধানে গ্রামীণ উন্নয়নের কথা বলা আছে, কৃষি বিপ্লবের কথা বলা আছে, সেটা হলো কত নম্বরে? 16 নম্বরে। তাহলে 16 নম্বর দিয়ে আমরা বিদ্যুৎ পাই। তো এইটার বিষয়ে জাস্ট কৌশলে মনে রাখবেন, আপনারা আপনাদের মতো করে একটু চিন্তা দিয়ে মনে রাখবেন। একটা দুইটা সবসময় সবগুলো কৌশল করতে গেলে এটা খটকা লেগে যায়, বাজে হয়। 2-একটা বিষয় এমনি মনে রাখার চেষ্টা করেন। এরপরে হলো অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। তাহলে বাংলাদেশের সরকার ব্যবস্থায় একটা লেভেল পর্যন্ত শিক্ষাটা এখন অবৈতনিক, এবং সেটা সামহাও সরকার চাচ্ছে প্রত্যেকটা স্কুল গোয়িং কিড যেন স্কুল যায়। এটা সরকার অনেক চাপ আছে, সরকার এর জন্য অনেক ধরনের স্টেপস নিচ্ছে। উপবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন ভাতা থেকে শুরু করে অনেক ধরনের সুবিধা সরকার দিয়ে যাচ্ছে। তো অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা সংবিধানের কত নম্বরে? 17 নম্বরে। এখন এই বিষয়টাকে একটু সহজ করে দিই, একটু সাউন্ডে যাব আমরা, সাউন্ডে যাব। 17 শিক্ষা, 17 শিক্ষা, 17 শিক্ষা, এই ধরনের একটা ফ্লেভার কাজ করবে। 17 শিক্ষা। আবার সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে বলা আছে নারী পুরুষের সমতার কথা। আইনের দৃষ্টিতে সবাই সমান, বা আইনের দৃষ্টিতে সবাই সমান, নারী পুরুষ সমতা। তাহলে তখন এই বিষয় দুইটা কাছাকাছি চলে আসে, তখন এটা ব্যাকফায়ার করে পড়তে সুবিধা। আমার সাথে একবার চাইলে বলতে পারেন 17 শিক্ষা, 27 সমতা। তাহলে 17তে বলা আছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা, 27-এ বলা আছে আইনের দৃষ্টিতে সবার সমতার কথা। এরপর আমরা 17 নম্বরে যে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা আছে, এখানে এই শিক্ষাটা নিয়ে আমাদের চাকরি পরীক্ষাগুলোতে আরও অনেকগুলো প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো একটু সলভ করে ফেলি। এই অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার যে আইনটা পাস হয় 1990 সালে। তাহলে অবৈতনিক শিক্ষার যে আইন, সেই আইনটা পাস হয় 1990 সালে। আর
পহেলা জানুয়ারি 1992 সালে 68টি উপজেলাতে পাইলটিং সিস্টেমের মতো করে প্রথমবার পহেলা জানুয়ারি 1992 সালে সেই সিস্টেম বা সেই আইনটা চালু করা হয়। আর সেটা ফলাফলটা পজিটিভ হওয়ার পরে এর পরের বছর পহেলা জানুয়ারি 1993 সালে পুরো দেশব্যাপী বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়। তাহলে এখানে 3টা ডেটই গুরুত্বপূর্ণ। আইন পাস হয় 90 সালে, প্রাথমিকভাবে চালু হয় 92 সালে 68টি উপজেলায়, এরপরে সারা দেশব্যাপী চালু হয় 1 জানুয়ারি 1993 সালে। আশা করি বুঝতে পারছেন। 18 নম্বর অনুচ্ছেদে বলা আছে জনস্বাস্থ্য ও নৈতিকতার কথা। বলা আছে। এরপরে 18 কতে আছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের কারণে এই পরিবেশ ইস্যুটা আমাদের বিশেষ পরীক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ইস্যু, জানার বুঝার এবং পরীক্ষার নাম্বার পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ। সেই জন্য 18 ককে গুরুত্ব দিয়ে পড়বেন। এর পাশাপাশি 18টাকে আমি আপনাদের কাছে একটু সহজ করে দিব। এখানে একটা সেন্সিটিভ ওয়ার্ড আছে, নৈতিকতা। এই নৈতিকতার সাথে যদি আমরা আরও অন্য একটা শব্দ মিলাই সেটা হবে অনৈতিকতা। এখানে আছে 18কে ইংলিশ করলে দাঁড়াবে হচ্ছে 18। তো 18-এর সাথে একটা প্লাস লাগিয়ে দেন, এটা একটা অ্যাডাল্ট কন্টেন্ট, অর্থাৎ অনৈতিক বিষয়গুলো 18+ দিয়ে বলা হয়। তাহলে নৈতিকতা 18 আর 18+ হচ্ছে কি অনৈতিক বিষয়। তাহলে 18+ আইডিয়া দিয়ে নৈতিকতা অনৈতিকতা বিষয়টা মাথায় রাখেন। মানে 18 নাম্বারটা হবে নৈতিকতা ও জনস্বাস্থ্য বা জনস্বাস্থ্য ও নৈতিকতা। এরপর 18 ক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। এরপরে 19 সুযোগের সমতা। এটা রাষ্ট্র সুযোগের সমতা কীভাবে দিবে সেগুলো বিভিন্নভাবে আলোচনা করেছে। আর 19-এর কটা গুরুত্বপূর্ণ। 19-এর কতে বলা আছে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট হইবেন, অর্থাৎ আপনি আমি সরকারের পক্ষ থেকে সমান সুযোগ পাব, এই কথাটা বলা আছে সংবিধানের 19-এর 1 নম্বর অনুচ্ছেদে। তো ক্লাস তো চলছে, আপনারা ক্লাস করছেন। এর ফাঁকে একটা কথা বলি, ক্লাস সম্পর্কে আপনারা এর আগের ক্লাসগুলোতেও বিভিন্ন সময় মতামত জানিয়েছেন, তবে আমার কাছে মনে হচ্ছে মতামত খুব কমই জানিয়েছেন। ভালো লাগছে খারাপ লাগছে সেটা কেউই বলছেন না। খারাপ লাগলেও বলেন, ভালো লাগলেও বলেন। অনেকেই লাইক দিচ্ছেন না, লাইক দিবেন। লাইক দিলে ফেসবুকের মতো ইউটিউবটাতেও রিচ বাড়ে। আর আপনারা একটা কমেন্ট করতেই পারেন। একটা কমেন্ট করলে ফেসবুকের মতো ইউটিউবে কমেন্ট করে কেউ বিরক্ত হয় না যে সবগুলো কমেন্ট এখানে চলে আসে, নোটিশ চলে আসে। কমেন্ট করে মতামতগুলো জানাবেন যে ক্লাস ভালো লাগছে কি খারাপ লাগছে। এর পাশাপাশি লাইক করবেন, লাইক দিবেন। দেন আপনার বন্ধুবান্ধবীদের কাছে যদি এই খবরগুলো পৌঁছানোর সুযোগ থাকে পৌঁছিয়ে দিবেন, ওনারাও ফ্রিতে ক্লাস করে সুবিধাটা নিবে ইনশাল্লাহ। তো 19-এর ক বললাম, 19-এর 1 বললাম। এরপরে 20 নম্বর হচ্ছে অধিকার ও কর্তব্যরূপে কর্ম। এটা রিটেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো আপনার রিটেন পরীক্ষা যখন ক্লাস নেব ইনশাল্লাহ, এই রিটেনের জন্য তখন বিস্তারিত পড়াবো। এখন প্রিলির জন্য এত ঝামেলায় না যাই আমরা। এরপরে 21 নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। তো সরকারি চাকরি পরীক্ষাগুলোতে আপনি যখন ভাইবা দিতে যাবেন তখন ভাইবাতে পিএসসি বলেন বা অন্যান্য চাকরিতে যে ভাইবা বোর্ড থাকে, ভাইবা বোর্ডগুলো প্রশ্ন করে আপনি সরকারি চাকরিজীবী হবেন, এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা আছে, তখন আমাদেরকে অ্যান্সার করতে হয় 21 নম্বর। তাহলে এই 21 নম্বর হলো সরকারি কর্মচারীদের কর্তব্যের কথা বলা আছে, সেখানে নাগরিক হিসেবে আমাদের কর্মের কথা বলা আছে। এরপরে 22 নম্বরে বলা আছে নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগ পৃথকীকরণ। এই বিষয়টা আমি সহজ করেই দিব, তার আগে ব্যাকগ্রাউন্ড একটু বলি। নির্বাহী বিভাগ বিচার বিভাগ একত্রে থাকলে বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগের একটা হস্তক্ষেপ থাকে। তো এই হস্তক্ষেপের কারণে যে সেপারেশন অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার যে একটা স্বতন্ত্রীকরণ বা ক্ষমতার যে একটা আলাদা যে একটা স্বতন্ত্রায়ন, সেটা হয়ে ওঠে না, ইন্টারফেয়ারেন্সটা থাকেই। এজন্য 1995 সালে মাজদার হোসেনের একটা মামলা হয়, মামলার নামই হয়ে যায় মাজদার হোসেন মামলা। এই মাজদার হোসেন মামলার মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার জন্য একটা প্রচেষ্টা চালানো হয়। অবশেষে দীর্ঘকাল পরে, প্রায় 12 বছর পরে 1 নভেম্বর 2007 সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়। এখন নির্বাহী বিভাগ আলাদা, বিচার বিভাগ আলাদা। এখন এটা কত নম্বরে আছে হচ্ছে 22 নম্বরে। তাহলে এখানে বিভাগ কয়টা? 2টা বিভাগ, একটা নির্বাহী বিভাগ, একটা হলো কি বিচার বিভাগ। তাহলে কয়টা? 2টা 2। আপনি এখানে 2টা 2 লেখা আছে, আপনি 2টা 2 এর মাঝখানে ভাগ করে ফেলেন, এটাকে নির্বাহী বিভাগ করেন, এটাকে বিচার বিভাগ করেন। তাহলে 2টা 2টা বিভাগ, অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা। আশা করি বুঝতে পারছেন। আমরা এখন আলোচনা করব 23 নম্বর অনুচ্ছেদ।
এই 23 নম্বর অনুচ্ছেদ হলো জাতীয় সংস্কৃতি। এরপরে 23-এর ক হচ্ছে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি। এই 23 এবং 23-এর ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বেসিক্যালি 23 কটা বেশ গুরুত্বপূর্ণ। এরপরে 25 নম্বর অনুচ্ছেদ, সেটা হলো আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন, এটা নিয়ে আমাদের বিসিএসে প্রশ্ন আসছে, গত 40-41 বিসিএসও প্রশ্ন আসছে, এবার আসার সম্ভাবনা আছে, বা আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন এটা জানতে হলেও পড়েন। বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা বেসড অন শান্তি প্রক্রিয়া। বঙ্গবন্ধু এটা নির্ধারণ করে গিয়েছিলেন পররাষ্ট্রনীতির মাপকাঠি। তিনি বলেছিলেন ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টু নান, অর্থাৎ বাংলাদেশ সবার সাথে বন্ধু প্রতিম হবে, কারোর সাথে কোনো শত্রুতা রাখবে না। এটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির মূল মোটোটা। ওই ইংরেজি লাইনটা আপনারা যারা বিভিন্ন বইতে পড়ছেন, ওই লাইনটা মাঝে মধ্যে শূন্যস্থান পূরণের জন্য হলেও আসে, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টু নান। তো এই শব্দগুলো একটু ভালো করে খেয়াল করবেন। এরপরে 26 নম্বর অনুচ্ছেদ হচ্ছে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইনগুলো বাতিল করবে। অর্থাৎ সংবিধানের সাথে সংবিধান জনগণের মৌলিক অধিকারের পরিপন্থী কিছু করবে না, আর যদি করেও থাকে যতটুকু অংশ করেছে সে অংশটুকু কী করবে, বাদ পড়ে যাবে। সেটা 26-এর 2-এ বলা আছে। যেমন রাষ্ট্র কোনো অসামঞ্জস্য আইন করবে না, অর্থাৎ জনগণের সাথে বা রাষ্ট্রের সংহতি বা মূল্যবোধের সাথে কোনো অসামঞ্জস্য আইন সরকার পক্ষ বা সংবিধান করবে না। তাহলে এই 26-এর 2টা অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ। 26-এ মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল, আর 26-এর 2 রাষ্ট্র কোনো অসামঞ্জস্য আইন করবে না। এরপরে 27 নম্বরটা আমি একটু আগে আলোচনা করতে গিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। 27-এর সাথে একটা সাউন্ডের মিল করেছিলাম। যেমন 17-তে আমি বলেছিলাম 17 শিক্ষা, এরপরে 27-এ বলেছিলাম সমতা। এই দুটো শব্দকে যখন আপনারা পাশাপাশি রাখবেন তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ দুইটাতেই 7 আছে এবং দুইটাতে আমি সাউন্ডে যাব। 17 শিক্ষা, 27 সমতা, 17 শিক্ষা, 27 সমতা। এভাবে যদি 2-1 বার করে পড়েন তাহলে আপনাদেরও একটা হিডেন অবজারভেশন হবে যে পরীক্ষার হলে যাওয়ার আগে আগে আপনি কীভাবে পড়ে আসছেন, এবং পরীক্ষার হলে গেলে এই কথাটি আপনাকে সাপোর্ট দিবে। আচ্ছা, তাহলে আমরা 27টা একটু ভালো করে পড়ে নেই। 27 হলো আইনের দৃষ্টিতে সমতা। এটার এক্সটেনশন অংশ হলো সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। অর্থাৎ সরকারের চোখে বা সরকারের বিভিন্নভাবে কোনো নাগরিক সরকারের কাছে বেশি প্রায়োরিটি পাবে, কোনো নাগরিক কম প্রায়োরিটি পাবে, এমন হবে না। সবাইকে সমান বিবেচনা করবে, সেটা নারী হোক পুরুষ হোক আর যেই হোক না কেন। এরপর হচ্ছে 28-এর 2, এটা খুবই প্রয়োজনীয় এবং সবচেয়ে বেশিবার আসা সাংবিধানিক অনুচ্ছেদগুলোর মধ্যে একটা। সেটা হলো 28-2। 28-2 হলো রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন। এখানে একটু খেয়াল করে দেখবেন, নারী পুরুষ সমান অধিকার বলতে এখানে একটা হিডেন বিষয় আছে। হিডেন বিষয়টা হলো নারী পুরুষের সমান অধিকার পাবে। এখানে নারী পুরুষ সমান নয়, পুরুষ যা পাবে নারীও তা পাবে। ব্যাপারটা এমনই, পুরুষ যা পাবে নারীরাও তা পাবে। অর্থাৎ পৈতৃক সম্পত্তি থেকে শুরু করে সব ধরনের বিষয়গুলোতে নারী পুরুষ সমান সমান পাবে। এই কথাটা হচ্ছে এটাই। সমতা গেল 27-এ, আর 28-এর 2-এ নারী পুরুষের সমান। এখন এই বিষয়টাকে একটু ক্লিয়ার করার জন্য আমি এক্সট্রা করে একটা বর্ণ এখানে অ্যাড করব। সেখানে নারীর পাশে আমি বলবো নারীরা, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীরা পুরুষের সমান অধিকার পাবে। তাহলে মুসলিম আইনে যেখানে বলা আছে পৈতৃক সম্পত্তিতে পুরুষ পাবে নারীর ডাবল, বা একজন নারী পাবে পুরুষের বা ভাইয়ের অর্ধেক, কিন্তু বাংলাদেশ সংবিধান এটাকে বলতে চান যে না, এরকম হবে না, নারীরা পুরুষের সমানই পাবে, সমান সমান পাবে। তো এই বিষয়টা নিয়ে আমাদের ইসলামিস্ট এবং ফেমিনিস্ট ওনাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব যাই হোক, বাংলাদেশে এই আইনের খুব একটা বাস্তবায়ন নাই। মুসলিম পারিবারিক আইনগুলো মুসলিম ফ্যামিলিগুলো এখনও মুসলিম পারিবারিক আইনটাই ফলো করছে, আর সৃষ্টিকর্তার আইনের উপর তো আর বড় কোনো আইন নাই। সো এই বিষয়টা একটু সেন্সিটিভ, স্মার্টলি অ্যান্সার করবেন ইনশাল্লাহ। এটা একটু সহজে মনে রাখার জন্য একটা কথা বলি। ধরেন 28-এর 1, 2, 3, 4 বা 28-এর কোথায় এই কথাটা বলা আছে, এটা স্পেসিফিক পরীক্ষার হলে অপশন দেখে একটু ঘাবড়ে যাই আমরা। এত ঘাবড়াটাবড়ার কিছু চিন্তা করার দরকার নেই। এখানে 28-এর 2 আছে, তাহলে 2-এ এখানে আপনি যদি চান অনেকগুলো কম্পোনেন্ট বেড়ে আসবে। 2 বুঝায় একদিকে রাষ্ট্র, একদিকে গণজীবন, এখানে 2 আছে। একদিকে নারী, একদিকে পুরুষ, তাও 2 আছে। তাহলে নারী পুরুষের সমান অধিকারের কথা বলছে 2-এ, 2টা গ্রুপের সমান অধিকারের কথা বলা হচ্ছে 2-এ।
আর রাষ্ট্র ও গণজীবন তো আছেই। 2 ধাপে বলা হচ্ছে, 2টা গ্রুপের সমানাধিকারের কথা, সুতরাং 28-2 হবে। বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে, একেবারে ঝুম বৃষ্টি, বৃষ্টির সাউন্ড বেশ টানছে বৃষ্টিতে ভিজতে, কিন্তু আমি ক্লাস নিচ্ছি এই সময়। বৃষ্টিতে ভেজা হবে না, কিন্তু বৃষ্টির সাউন্ড হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে এক্সট্রা একটা সাউন্ড পাচ্ছেন, এটা নিয়ে তো খারাপ লাগার কিছু নেই। বৃষ্টি ভালো জিনিস, ঠিক আছে? তো বৃষ্টির শব্দের তালে তালে আমরা সংবিধানটা পড়ে ফেলি। তো 29 নম্বর অনুচ্ছেদে বলা আছে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা বাংলাদেশে এটা বেশ ভালোভাবেই আছে। যদি কয়েকটা জায়গাতে দুর্নীতির কথা যদি চিন্তা না করেন, তাহলে এটা সব জায়গাতেই বেশ ভালো। পিএসসি এটাকে বেশ ভালো ফলো করছে। অন্যান্য কয়েকটা জায়গাতে মাঝে মধ্যে আমরা প্রশ্ন ফাঁস ঠাস স্বজনপ্রীতির কথা শুনি, সেগুলো কিছু ক্ষেত্রে আছে, কিন্তু সাংবিধানিকভাবে এটার কোনো পেট্রোনাইজেশন নেই। সাংবিধানিকভাবে এটাকে একেবারে শক্ত হস্তে দমন করার কথা বলা আছে 29 নম্বর অনুচ্ছেদে, অর্থাৎ সকল নাগরিক সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা পাবে। এরপরে 30 হচ্ছে বিদেশি খেতাব গ্রহণ নিষিদ্ধকরণ। বিদেশি খেতাব গ্রহণ নিষিদ্ধকরণ অর্থাৎ সরকারের অনুমতি ছাড়া বা রাষ্ট্রপতির অনুমতি ছাড়া যে কেউ যে কোনো দেশের পক্ষ থেকে বা যে কোনো সংস্থার পক্ষ থেকে যদি কোনো পুরস্কার পায় দেশের বাহিরের, তখন তিনি সেটা গ্রহণ করতে পারবেন না। তিনি সেটা গ্রহণ করতে হলে তাকে অবশ্যই রাষ্ট্রপতির অনুমতি লাগবে। তাহলে এটা হচ্ছে 30, ঠিক আছে? এরপরে হলো 31, আইনের আশ্রয় লাভের অধিকার। আইনের আশ্রয় লাভের অধিকার, এটা একটু ভালো করে পড়বেন। 31 আইনের আশ্রয় লাভের অধিকার। এরপরে 32, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ। 32, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ। তাহলে এখানে যে ব্যক্তি স্বাধীনতার যে পার্টটা, এই পার্ট নিয়ে প্রশ্ন আসতে পারে, তাহলে সেটা উত্তর করবেন হচ্ছে 32 নাম্বার। এরপরে 33-এ আছে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। তাহলে এখানে এই বিষয়টা একটু খেয়াল করে বলে দিই আপনাদেরকে। 33 হলো গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। এখানে 33 2টা 3 আছে। তো যদি একটু চিন্তা করেন, তাহলে এই শব্দগুলোর মধ্যে বা এই অক্ষরগুলোর মধ্যে আপনারা এই কথাটাকে নিয়ে আসেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ আমাদের জন্য। গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ অর্থাৎ একজন আসামিকে গ্রেফতার করা হবে, কখন গ্রেফতার করবে এবং গ্রেফতারের পরে 1 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার মধ্যে কী ধরনের নীতিমালাগুলো নিতে হবে, কত ঘন্টা পরে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিতে হবে, কত ঘন্টা পরে তারকে জানাইতে হবে, এই বিষয়গুলো এখানে লেখা থাকবে। আপনারা যারা রিটেন পরীক্ষা দিবেন বা ভাইবার পরীক্ষা দিবেন, তখন বিস্তারিত আপনারা এই আলোচনাগুলো জানতে পারবেন। এখন 1 লাইন 2 লাইনের জন্য এটা আমি বলছি না। তো এই গ্রেপ্তারটা একটু সহজ করে দিই। গ্রেপ্তারে 2টা 3 আছে, 33-এ 2টা 3, গ্রেপ্তার 3 বর্ণ, আটক 3 বর্ণ, এভাবে করে মনে রাখেন। 33 গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। অনেকে ভাবতে পারেন স্যার এখানে তো যুক্তবর্ণ আছে, যুক্তবর্ণটাকে একটাই ধরেন, তাহলে ধরতে পারবেন, খুব সহজ। আপনি এখানে এত ভেজালে পড়বেন না, ভেজালে না পড়া মানেই হলো আপনি খুব সহজে অ্যান্সারটা করতে পারছেন। গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। এরপরে হলো 34 হলো জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। এই ধারাটা বা এই অনুচ্ছেদটা বাংলাদেশের যে ক্লাসে যখনই পড়ায় না কেন, স্টুডেন্টরা একেবারে আবেগতাড়িত হয়ে যায়, বলে স্যার এবার বাড়িতে গিয়ে আজকে আব্বু আম্মুকে আজকেই বলবো যে তোমরা আমার উপর দিয়ে অন্যায় করো, আমাদেরকে জবরদস্তি পড়তে বসাও। এগুলো আমাদের সংবিধান বলে না। সংবিধান বলতেছে 34 নম্বর অনুচ্ছেদে যে সবার উপর যে জবরদস্তি শ্রম সেটা নিষিদ্ধ করা হলো। তার মানে আজকে থেকে আমরা আর পড়ালেখা করবো না, এটা আমাদের যে বাচ্চাগুলো বলে, কিন্তু উপায় নেই। জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ বলা আছে 34 নম্বরে। নিষিদ্ধকরণ বিষয়টা তো দূরের কথা, এটাও জানতে হবে আমাদেরকে। সুতরাং জবরদস্তি যে নিষিদ্ধ করা হলো সেটা কত নম্বরে আছে সেটাও জানতে হবে। এবার জবরদস্তি হোক আর না হোক, ব্যাপারটা একটু মাথায় রাখবেন। এরপরে 35 নম্বরে আছে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। অর্থাৎ সংবিধানের নিয়ম অনুযায়ী বিভিন্ন ক্রিমিনাল লগুলো এখান থেকে উচ্চারিত হবে, একটা সমন্বয় বা যোগ সাজিশ করে সেখান থেকে সেগুলো ইমপ্লিমেন্টেড হবে। তাহলে এই 35 নম্বর বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ, এটা একটু ভালো করে জানবেন। এই ইস্যুগুলো একেবারে লাগোয়া ইস্যুস, এই জন্য একটু ভালো করে ফোকাস রাখবেন। আমরা এখন সংবিধানের একেবারে গুরুত্বপূর্ণ একটা পার্ট আলোচনা করব। এটা নিয়ে আপনারা অনেক কনফিউজড। পরীক্ষার হলে প্রিলিমিনারি পরীক্ষার জন্য এটা প্রয়োজন, রিটেনের জন্য এটা প্রয়োজন, ভাইবার জন্য প্রয়োজন, ইভেন একটা সার্বিক পরিস্থিতি বোঝার জন্য হলে এটা প্রয়োজন। সুতরাং আমরা এখন একেবারে একটা সেন্সিটিভ ইস্যু আলোচনা করব।
একটু খেয়াল করবেন, এই সেন্সিটিভ ইস্যু শুরু হলো 36 নম্বর থেকে, আর সেটা আছে 42 অবধি, 36 থেকে 42 নং অনুচ্ছেদ। অর্থাৎ এই অনুচ্ছেদগুলোর উপর দিয়ে একটা বিশেষ আইন যখন কার্যকর হয় তখন এই অনুচ্ছেদগুলোর ব্যবহার বা এগুলো সংকুচিত হয়ে যায়। তো এই আইনটা হলো জরুরি আইন, অর্থাৎ বাংলাদেশ সংবিধান অনুযায়ী যখন জরুরি আইন ইমপ্লিমেন্টেড হবে তখন সংবিধানের 36 থেকে 42 নম্বর অনুচ্ছেদ, একটা মাত্র অনুচ্ছেদ বাদে, সেটা কেন বাদ সেটা বলবো, 36 থেকে 42-এর মধ্যে একটা বাদ দিয়ে বাকি সবগুলা স্থগিত হয়ে যায় যখন আমাদের দেশে জরুরি আইন জারি হয়। তো আমরা আগে এই জরুরি আইনের গল্পে পরে যাবো, একটা টেকনিক বলে দিব, এই টেকনিক দিয়ে ইনশাল্লাহ আপনারা রিটেন পরীক্ষাতে 5 নম্বরের মধ্যে 5 নম্বরই পাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পড়া রিটেন পরীক্ষার জন্য, আর প্রিলির জন্য তো থাকছেই। তো আসেন আমরা এটা পড়ি, অনুচ্ছেদ 36 থেকে 42 পর্যন্ত। তার মানে এখানে আগে একটা বিষয় ক্লিয়ার করবেন, স্টার্টিংটা কত থেকে, স্টার্টিংটা হলো 36 থেকে, শেষ কততে গিয়ে 42-এ গিয়ে। এখানে এই 1 2 3 4 5 6 7 এই 7টা, তো 7টা অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদগুলোর মধ্যে একটা বাদ যাবে, বাকি সবগুলোই স্থগিত হয়ে যাবে। তো আমরা এগুলো পড়ি, শুনেন। 36 চলাচলের স্বাধীনতা, 37 সমাবেশের স্বাধীনতা, 38 সংগঠনের স্বাধীনতা, 39 চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা। এখানে 39 1 2 3 সেটা একটু পরে ক্লিয়ার করব, 1 2 3-এর মধ্যে এগুলো ভাগ ভাগ করা আছে। এরপরে 40 পেশাবৃত্তির স্বাধীনতা, 41 ধর্মীয় স্বাধীনতা, 42 সম্পত্তির অধিকার। তাহলে এই ধারাগুলো আমরা, অনুচ্ছেদগুলো আমরা পেলাম। এখান থেকে কেবলমাত্র একটার উপর দিয়ে কোনো আইন কার্যকর নয়, সেটা হলো ধর্মীয় স্বাধীনতা। অর্থাৎ মুসলমানরা মসজিদ যাবে, অন্যান্য ধর্মীয় লোকেরা অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতে যাবে, এখানে কোনো আইন এটা থেকে মানুষকে নিবৃত্ত করতে পারবে না। বিশেষ একটা পন্থায় যাবে সেটা ভিন্ন বিষয়, সেখানে গিয়ে কোনো আন্দোলন করতে পারবে না কিংবা কোনো সহিংস আচরণ করতে পারবে না, সেটা ভিন্ন বিষয়। বাট কোনো মানুষকে ধর্মীয় আচার আচরণ থেকে, ধর্মীয় উপাসনা থেকে নিবৃত্ত করতে পারবে না, ইভেন সংবিধানও পারছে না। তাহলে এটা বলবৎ থাকবে, ধর্মীয় স্বাধীনতা বলবৎ থাকবে। এটাকে বাদ দিয়ে 36 37 38 39 40 এবং 42 এগুলো স্থগিত হয়ে যাবে। তো এই বিষয়গুলো একটু সহজ করে দিই আপনাদেরকে আমি। আপনারা এই যে শুরু হলো, শুরু কোথায় থেকে হলো এবং শেষ কোথায় হলো, এই স্টার্টিং এবং এন্ডিং এই বিষয়টা একটু ক্লিয়ার রাখেন। 36 থেকে 42, মাঝখানে 41টাকে বাদ দিবেন। তো 36 কী নিয়ে বলা হচ্ছে? 36 বলা হচ্ছে চলাফেরার স্বাধীনতা নিয়ে। 36 চলাফেরার স্বাধীনতা, 36 চলাফেরার স্বাধীনতা। এরপরে সমাবেশ, সংগঠন, এরপরে চিন্তা বিবেক, পেশাবৃত্তি, ধর্মীয় সম্পত্তি। তো এই বিষয়টা খেয়াল করবেন, যখন সাংবিধানিকভাবে জরুরি আইন জারি হবে, জরুরি আইন জারি হবে, তখন এই ধারাগুলো অফ হয়ে যাবে। তো আমরা এটা খুব কৌশলে পড়ব, কৌশলটা আয়ত্তে আনার জন্য সবার আগে স্টার্টিংটা একটু সিকিউর করি। স্টার্টিংটা হলো 36, এই 36 হলো চলাফেরা বা চলাচল, 36 হলো চলাফেরা বা চলাচল। তো আমি এমনভাবে একটা টেকনিক সেট আপ করবো, এখানে এক নাগারে সবগুলো আপনাদের কাভার হয়ে যাবে। তার আগে আমার সাথে একটা কথা বলতে হবে, সেটা হলো 36 চলাচল। আমার সাথে আনস্মার্টলি বলবেন এবং স্টার্টিং পয়েন্টটা সিকিউর হলেই কেবল আপনি শুরু করতে পারছেন, নাইলে আপনি এখানে গুবলেট বাঁধাবেন, আপনি ভাববেন যে কী দিয়ে শুরু করব। তো আমার সাথে বলেন, আমি আনস্মার্টলি বলবো, আপনি একটু আনস্মার্টলি বলবেন। আমরা সাবকনশিয়াসলি যেভাবে উচ্চারণ করে কথা বলি সেভাবেই বলেন। 36 চলাচল, 36 চলাচল। তাহলে যদি 36 দিয়ে চলাচলে শুরু হয় তাহলে 36 37 38 39 40 41 একটা ধাপে চলে আসবো। 36 চলাচল, চলাচল দিয়ে শুরু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন জরুরি অবস্থা জারি হয় তখন সংবিধানে এই অনুচ্ছেদগুলো বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা করব কি, প্রথমে হচ্ছে কি চলাচল, প্রথমে হচ্ছে কি চলাচল। আমরা একটা চ নিলাম, এখান থেকে চ নিব, চলাচল থেকে চ নিব। এরপরে সমাবেশ থেকে নিব হলো সমা। তো একটা শব্দ বানানটা একটু ব্যতিক্রম, কিন্তু শব্দের উচ্চারণ তো ঠিক আছে, সেটা হয়ে গেল চশমা, সেটা হয়ে গেল চশমা। তাহলে চশমা, চিটাগংয়ে একটা পাহাড় আছে, নাম হচ্ছে চশমা পাহাড়, একটা পাহাড়ের নাম হলো চশমা পাহাড়। তো এই চশমা পাহাড়ের মধ্যে করে আমরা একটা চশমা সংগঠন বানাই ফেলতে পারি। তো চশমা সংগঠনের, তাহলে চশমা চতে চলাচল, সমাতে সমাবেশ, সংগঠন মানে সংগঠনের স্বাধীনতা তো আছেই, চশমা সংগঠনের। এরপরে চিন্তা, চিন্তা, এরপরে আছে পেশাবৃত্তির স্বাধীনতা, এরপরে হলো ধর্মীয় স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার।
আমি এই কথাগুলো খুব সহজ করে দিলাম। একটা কথা বলি, আগে ক্লিয়ারলি বুঝবেন। যখন জরুরি আইন জারি হয় তখন চশমা সংগঠনের চিন্তা ও পেশার ধস নামে। যখন জরুরি আইন জারি হয় তখন চশমা সংগঠনের চিন্তা ও পেশার ধস নামে। আপনারা এই অনুচ্ছেদগুলো অনেকগুলো বইতে অনেক রকম করে পড়েন, চলবো, ফিরবো, ঘুরবো, টুরবো, যেভাবে হোক না কেন, যেভাবে পড়ছেন পড়েন, ইট ডাজেন্ট বদার মি বা ইট ডাজেন্ট ফ্যাক্ট টু মি। বাট আমি যেভাবে বললাম, যারা নতুন পড়ছেন তারা এভাবেই পড়েন, এবং এভাবে করলে আপনার ধারণাটা কনক্রিট থাকবে, আপনি নাম্বার নষ্ট করবেন না। তো চশমা মানে হলো চতে চলাচল, সমা দিয়ে সমাবেশ, সংগঠন, এরপরে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা, এরপরে পেশাবৃত্তির স্বাধীনতা, আর ধসের ধ দিয়ে হলো ধর্মীয় স্বাধীনতা, যেটা বলবৎ থাকে, আর সতে হলো সম্পত্তির অধিকার, যেটাও ডিজলভ হয়ে যায়। তাহলে আমরা এখানে চশমা সংগঠনের চিন্তা ও পেশার ধস নামে এই লাইনটা দিয়ে আমরা এক নাগারে 7টা অনুচ্ছেদ পড়তে পারছি। এই 7টা অনুচ্ছেদ প্রিলির পাশাপাশি রিটেনের জন্য আমাদের কাজে লাগবে, দেন আমাদের ভাইবার জন্য এটা কাজে লাগবে, আর ব্যাপারটা বুঝতে আমাদের জন্য সহজ হবে। আমি আরেকবার বলছি, চলাচলের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, চিন্তা বিবেকের স্বাধীনতা, পেশাবৃত্তির স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তির অধিকার। লাইনটি হলো, যখন জরুরি অবস্থা বা জরুরি আইন জারি হয় তখন চশমা সংগঠনের চিন্তা ও পেশার ধস নামে। তো চতে যদি চলাচল হয়, চ দিয়ে বলেছিলাম 36, 37, 37, 38, 39, 40, 41, 42, কাজ হয়ে গেল। 41টাকে এখান থেকে বাদ দিবেন, তাইলে হবে ইনশাল্লাহ। 39 নম্বর অনুচ্ছেদের একটু ভিতরে একটু আলোচনাটা প্রয়োজন, সেটা একটু বলে রাখি। মাঝে মধ্যে আমাদের প্রশ্ন আসে, সংবাদপত্র স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদে বলা আছে। তো এই বিষয়টা একটু সেন্সিটিভ, এজন্যই এটাকে একটু এক্সট্রা করে আলোচনা করব। আমরা জানি 39-এ চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার কথা বলা আছে, এখন সেটা একটু ক্লিয়ার করি। 39-এর 1 নং দফায় বলা আছে চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা। এরপরে 39-এর 2 দফার ক উপদফায় বলা আছে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা। এরপরে 39-এর 2-এর খ উপদফায় বলা আছে সংবাদপত্রের স্বাধীনতা। এটা নিয়ে একবার বিশেষে প্রশ্ন আসছিল, এটা একটু ক্লিয়ারলি মাথায় রাখবেন। সংবাদপত্র স্বাধীনভাবে কথা বলবে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সেটা হলো 39 অনুচ্ছেদের 2 দফার খ উপদফায়। এটা দফা, এটা উপদফা, এটা অনুচ্ছেদ, এটা দফা, এটা উপদফা, এভাবে খেয়াল করবেন। এরপরে 44 নম্বর অনুচ্ছেদটা গুরুত্বপূর্ণ, এটা গত বিসিএসও প্রশ্ন আসছে, মানে একটু ঘুরে পেঁচায় আসছে। 44 হচ্ছে মৌলিক অধিকার বলবৎকরণ। মৌলিক অধিকার বলবৎকরণ, খেয়াল করে দেখবেন, যখন কোনো নাগরিক তার কোনো একটা অধিকার লঙ্ঘিত হচ্ছে মনে করে, তখন সে চাইলে মামলা করতে পারবে বা হাইকোর্টে রুজু করতে পারবে। সেটা করবে হচ্ছে 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মামলা করলে সেটা পরবর্তীতে সেটা নিয়ে দেখভাল করে সেটাকে আবার বলবৎ করে দিবে হচ্ছে 44 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। তাহলে কেউ যদি রিট করতে চায় তাহলে সে করবে 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, আর মৌলিক অধিকার কোথাও লঙ্ঘিত হচ্ছে সেটা আবার বলবৎ করবে সংবিধান, সেটা 44 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। তাহলে মৌলিক অধিকার বলবৎকরণ সেটা হচ্ছে 44 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। একটু খেয়াল করবেন, বলবৎ মানে হলো একই রকম রাখা, অর্থাৎ একই রকম বলতে বোঝাচ্ছি যে যেটা যাই দরকার ছিল তাই করছে, অর্থাৎ যে অধিকার যেমন ছিল তাই রাখা উচিত, সেটাকে বলা হচ্ছে বলবৎকরণ। তাহলে বলবৎকরণটা মনে রাখার জন্য একটু কৌশল নিব, একটু ভেঙে চুরে একটু কৌশলটা নেই, একটু খেয়াল করে দেখবেন। বলবৎকরণ মানে হলো কন্টিনিউয়েশন, মানে এটাকে কন্টিনিউ করতে থাকা। তাহলে আমরা এখানে একটু 4 পাচ্ছি, এই 4-এর মতো করে আরেকটা 4 নেওয়া মানে তো 4-এর কন্টিনিউয়েশন নাকি, মানে 4টাকে 4-এর মতো করে রাখছি মানে এটা বলবৎকরণ। তার মানে এই 44 দিয়ে বুঝে নিবে এটা হচ্ছে মৌলিক অধিকারের বলবৎকরণ। এরপরে 47-এর 3, এটা গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ, কারণ এটা বর্তমান সময়ে সরকারের যে সফলতাগুলোকে আমরা বিবেচনা করি সেই সফলতাগুলোর মধ্যে একটা অন্যতম সফলতা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার। 47-এর 3 নম্বর উপদফায় যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কিত আলোচনাগুলো করা আছে। বন্ধুরা, আমি এতক্ষণ আপনাদেরকে যতগুলো অনুচ্ছেদ পড়িয়েছি, অনুচ্ছেদগুলো কোনটা কোন ভাগে সেটা স্পেসিফিক মেনশন করিনি। ভাগ মেনশন করে দিলে একটা সুবিধা হচ্ছে আপনার আলোচনাটা একটু সহজ হয় এবং একটা গোছানো আলোচনা হয়। তো আপনারা যারা এতক্ষণ ক্লাসটি দেখছিলেন আপনারা একটু সহজ করে নেবেন। 1 থেকে 7 পর্যন্ত হচ্ছে প্রজাতন্ত্র, অর্থাৎ ভাগ নাম্বার 1। এরপরে দ্বিতীয় ভাগ হচ্ছে 8 থেকে 25 রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এরপরে 26 থেকে 47 মৌলিক অধিকার। এই 3টা পার্ট প্রিলি এবং রিটেন পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল রাখবেন। এখন আমরা আলোচনা করব চতুর্থ ভাগ, সেটা হচ্ছে নির্বাহী বিভাগ। চতুর্থ ভাগ সেটা শুরু হচ্ছে রাষ্ট্রপতি আলোচনার মধ্য দিয়ে, অর্থাৎ রাষ্ট্রপতি পদ, সেটা হচ্ছে সংবিধানের 48 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এরপরে 48-এর 3
উপদফায় বা 3 দফায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ করবেন। বাংলাদেশের রাষ্ট্রপতির এই দুইটা কাজ স্পেসিফিক, এই দুইটা কাজ তিনি নিজের ক্ষমতা বলে করেন। এরপরে যতগুলো কাজ তিনি করবেন সবগুলো কাজে প্রধানমন্ত্রীর পরামর্শ নেবেন। এটা হচ্ছে আমাদের সাংবিধানিক একটা মারপ্যাচ। রাষ্ট্রপতি আমাদের সাংবিধানিক ক্ষমতার প্রধান হলেও এই একটা জায়গাতে একটু ঝামেলা আছে যে রাষ্ট্রপতি কেবল দুইটা কাজ করতে পারেন স্পেসিফিক নিজের চয়েস মতো, সেটা হলো প্রধান বিচারপতি নিয়োগ এবং প্রধানমন্ত্রী নিয়োগ। এর বাইরে বাকি সবগুলো কাজই তাকে করতে হবে প্রধানমন্ত্রীর পরামর্শে। তো রাষ্ট্রপতি তাহলে সংবিধানের 56(3) অনুযায়ী প্রধানমন্ত্রীকে নিয়োগ করবেন আর 95(1) অনুযায়ী প্রধান বিচারপতিকে নিয়োগ দিবেন। আমরা সুপ্রিম কোর্টে আলোচনায় গিয়ে সেই কথাটা আবার ফিরে আসব। এরপরে 49 হলো রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার। ওই যে বিভিন্ন সময় বিভিন্ন মামলা মোকদ্দমার রায় হওয়ার পরে কারো ফাঁসি হলে তখন আমরা একটা খবর শুনতে পাই যে আসামিরা বা দণ্ডপ্রাপ্তরা কি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করবেন কিনা। এটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির একটা আলাদা এখতিয়ার। 49 নম্বর অনুযায়ী রাষ্ট্রপতি চাইলে যে কোনো আসামিকে ক্ষমা করতে পারেন, সেটা হচ্ছে 49 নম্বর অনুযায়ী। তো এখন একটা বিষয় বলি, আমরা যারা ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট খেলায় 49 রান, এই রানটা খুব সেন্সিটিভ। ধরেন আমাদের কোনো ফেভারিট প্লেয়ার যদি 49 রান আউট হয়ে যায়, আমাদের খারাপ লাগে, এক রানের জন্য 50 করতে পারলো না। কিন্তু ওই প্লেয়ার যদি আমাদেরকে নিশ্চয়তা দেয় যে আমি 50 করেই আউট হয়ে যাব, যদি আমাদের এগেনস্টে কোনো প্লেয়ারও হয় তখন আমাদের কেমন লাগে দেখেন। যদি আমাদের কোনো ফেভারিট প্লেয়ার আমাদের বাংলাদেশি বিপক্ষেও খেলছে কিংবা ফেভারিট প্লেয়ার সে 49 রানে আউট হবে, এখন সে যদি বলে 49 না আমি 50 করেই আউট হবো, তোমরা আমাকে 49-এর আউট করো না, 50-এ আউট করে দিও, তাহলে আমরা তার প্রতি একটু ক্ষমাশীল হবো যে না ঠিক আছে তুই 50-ই করে আউট হো। তাহলে 49-এ গেলে ক্ষমার একটা সফট কর্নার আছে আমাদের মধ্যেও। সুতরাং এই রাষ্ট্রপতি 49 দিয়ে ক্ষমা করবেন, এই ব্যাপারটা একটু সেন্সে নিয়ে নেন, আশা করছি আর ঝামেলা হবে না। এরপরে 50 হলো রাষ্ট্রপতির মেয়াদ। হাফ সেঞ্চুরিটা হয়ে গেল, হাফ সেঞ্চুরি হয়ে যাওয়া মানে এবার উনি চাইলে ওনার মেয়াদ টেয়াদ নেই, উনি চাইলে আবার একটা ইনিংস শুরু করতে পারেন। এরপরে 51 হলো রাষ্ট্রপতির দায় মুক্তি, অর্থাৎ রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে দুই একটা স্পেসিফিক কাজ ছাড়া বাকি কোনো কাজে রাষ্ট্রপক্ষের কাছে জবাবদিহি না, সুতরাং রাষ্ট্রপতির দায় মুক্তি হচ্ছে 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এরপরে 52 নম্বর হলো রাষ্ট্রপতির অভিশংসন। অভিশংসনকে ইংলিশে বলে হচ্ছে ইমপিচমেন্ট, এটা বাংলা ইংরেজি দুইভাবে আসতে পারে। রাষ্ট্রপতির অভিশংসনটা হলো বাংলাদেশের সংসদ যদি বুঝতে পারে যে রাষ্ট্রপতি কতগুলো কাজ করেছেন যেগুলোর জন্য তাকে বাদ দেওয়া উচিত, এই কাজগুলো অনেক বেশি নয়, 3টা স্পেসিফিক কাজ আছে। এই কাজগুলো করলে সাংবিধানিকভাবে ওনার পক্ষে যদি 2/3 সংসদ যদি ভোট দেয়, ওনার বিপক্ষে ভোট দিলে তাহলে ওনার কি হয়ে যাবে, ওনার রাষ্ট্রপতি পদ বাতিল হয়ে যাবে, ওনাকে অভিশংসিত করা হবে, ইমপিচমেন্ট হবে। কাজ 3টা হলো, প্রথম কাজ হলো তিনি দেশীয় স্বার্থবিরোধী কোনো কাজ করেছেন এমন হলে, কিংবা এরপরে উনি একটু পাগল হয়ে গেছেন বা উন্মাদ হয়ে গেছেন, এই বিষয়গুলো হলে, বা ওনার যদি একটু নৈতিক খলন হয়, এই 3টা স্পেসিফিক কাজের জন্য রাষ্ট্রপতিকে চাইলে সংসদ বাদ দিতে পারে। এটা সংবিধান দিয়ে বলা আছে, এই সংবিধানের 52 নম্বর অনুচ্ছেদে এই আলোচনাটা করা আছে। নির্বাহী বিভাগের এই পর্যায়ে আমরা মন্ত্রিসভা নিয়ে কথা বলি। 55 নম্বর অনুচ্ছেদ হচ্ছে মন্ত্রিসভার গঠন বা দায়িত্ব বন্টন নিয়ে কথা বলবে। এরপরে 56(3) হলো প্রধানমন্ত্রীর নিয়োগ দিবেন রাষ্ট্রপতি, এটা আমরা একটু আগে বলেছিলাম। রাষ্ট্রপতির কাজগুলোর মধ্যে একটা স্পেসিফিক কাজ, 56(3)-এর মাধ্যমে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। এরপরে 59, সেটা হলো স্থানীয় শাসন। বাংলাদেশের স্থানীয় শাসন প্রক্রিয়া 2 ধাপে বিভক্ত, এগুলো আপনারা পড়বেন, বিভিন্ন রিটেন পরীক্ষার সিলেবাসের জন্য এটা গুরুত্বপূর্ণ, এটা স্থানীয় শাসনটা পড়বেন। এরপর হচ্ছে 63 নম্বর হলো যুদ্ধ, অর্থাৎ বাংলাদেশ সরকার চাইলে কারোর সাথে যুদ্ধ করতে পারে, যদি আমাদের দেশীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ে তাহলে যুদ্ধ ঘোষণা করতে পারবে। তবে যুদ্ধ ঘোষণা করতে গেলে সেখানে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, জাতীয় সংসদের সবাই মিলে তাদেরকে যদি অনুমতি দেন তাহলে তাদের সম্মতিতে ওনারা যুদ্ধের ঘোষণা করতে পারেন। তাহলে যুদ্ধ ঘোষণাটা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর একক এখতিয়ার নয়, এটা হচ্ছে জাতীয় সংসদের সদস্যদের সর্বতভাবে একটা এখতিয়ার, ওনারা সম্মতি দিবেন তারপরে যুদ্ধ ঘোষণা করা যাবে। এরপরে হলো 64 নম্বরটা গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ, সেটা হলো অ্যাটর্নি জেনারেল হলো রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ আইনজীবী, অর্থাৎ রাষ্ট্রের পক্ষীয় যত মামলা, এই মামলা মোকদ্দমাগুলোর যে একটা সরকারি যে যিনি নেগোসিয়েট করবেন বা ডিল করবেন তিনি হচ্ছেন একজন অ্যাটর্নি জেনারেল, তাকে রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ আইনজীবী বলা হয়।
আর বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন AM আমিনুদ্দিন, তিনি 16তম অ্যাটর্নি জেনারেল বর্তমান সময়ে বাংলাদেশের। তাহলে এই লাইনটা গুরুত্বপূর্ণ বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য, আর এই অনুচ্ছেদগুলো তো গুরুত্বপূর্ণ বলেই পড়াচ্ছি। আমি একেবারে ধরে ধরে সব অনুচ্ছেদ পড়াচ্ছি না, যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়াচ্ছি। উপরের দিকে প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ ছিল দেখে সবগুলো ঢালাভাবে পড়ানোর চেষ্টা করেছি। এখন স্পেসিফিক করে করে পড়াবো যেন আপনারা প্রিলিমিনারি ব্যাপারটা কভার করতে পারেন। আর রিটেন পরীক্ষাতে কি কি লাগবে সেটাও ফাঁকে করে বলে দিচ্ছি, আশা করি বুঝতে পারছেন। আমরা এখন পঞ্চম ভাগ অর্থাৎ 65 থেকে 93 পর্যন্ত আলোচনা করব। এর মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি নিয়ে আসছি, আস্তে আস্তে করে ধাপে ধাপে যাব। যেটা প্রয়োজনীয় আমি বিবেচনা করছি, সেই বিবেচনাটা আসছে আমার দীর্ঘদিনের পরীক্ষা ফেস করা অভিজ্ঞতা থেকে। আর দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গাতে যেভাবে প্রশ্ন আসছে সেই বিবেচনা করে আমি আজকে ক্লাসটা সাজানোর চেষ্টা করছি। আপনারা আমার বাইরে স্পেসিফিক পড়ার দরকার নাই, আমি যে পড়াগুলো পড়াচ্ছি সেগুলো যদি ভালো করে পড়েন ইনশাল্লাহ প্রিলি এবং রিটেন দুটোতেই কভার করবে। এর বাইরে যদি এগুলো পড়ে ফেলেন তখন আপনি যদি মনে করেন যে না আপনার এর বাইরে পড়ার সুযোগ আছে, পড়তে চান তাহলে পড়তে পারেন, বাট এর বেশিটা প্রয়োজন নাই। নিজেকে এত বেশি পরিমাণ চাপে ফেলে দিবেন না যেখান থেকে নিজেকে তুলে আনা খুব কষ্টকর হয়। তো চলেন আমরা পড়ি। 65 নম্বর হলো সংসদ প্রতিষ্ঠা। 65 নম্বর হলো সংসদ প্রতিষ্ঠা, এটা একটু খেয়াল করবেন। এরপরে 65(2)-এ বলা আছে সংসদ সদস্য অর্থাৎ 300 জন নির্বাচিত সংসদ সদস্য আমাদের সংসদে থাকবে, এই কথাটা বলা আছে সংবিধানের 65 নম্বর 2 নং অনুচ্ছেদে। এরপরে 65(3), এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটা নারী রিলেটেড একটা বিষয়, তো নারীদেরকে একটু জানতে হবে। নারী অধিকার নিয়ে প্রশ্ন যখন লিখবেন রিটেন পরীক্ষায় তখন এই কথাগুলো বলবেন, বাংলাদেশ সরকার নারীদের জন্য কী কী করেছে, তার মধ্যে স্পেসিফিক আসবে 28(2), এরপরে 19, 28(2), 27, এইগুলো ধাপে ধাপে ব্যাখ্যা করতে করতে 65(3) পর্যন্ত ব্যাখ্যা করবেন, তাইলে মোটামুটি আপনার নাম্বারটা সুন্দর হয়ে যাবে। কীভাবে সাজাবেন বলে দেই। নারী অধিকার সুসংহত করায় বা রক্ষায় সাংবিধানিক ভূমিকা, এটা লিখে আপনি এবার সংবিধানে কোন কোন ধারা নারীদের সম্পর্কে কী কী বলা সেটা লিখবেন, 4-5 স্থানে লিখবেন। ওই জায়গাটা আপনাকে স্পেসিফিক নাম্বারটা বাড়িয়ে দিতে সাহায্য করবে, এভাবেই লিখবেন। আপনি লিখবেন সরকারের বিভিন্ন উদ্যোগ, এভাবে লিখবেন, একটা ধাপ যাবে। এরপরে ভাতা প্রদান, এই ভাতা সেই ভাতা, বয়স্ক ভাতা, উদ্যোগ প্রদান, এগুলো বলবেন। এরপরে লিখবেন সাংবিধানিকভাবে নারী অধিকার প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা বা সাংবিধানিক ভূমিকাটা লিখে এই ধারাগুলো 5-6টা ধারা আছে অনুচ্ছেদ আছে সেগুলো লিখে দিবেন, দেখবেন আপনি বেশ ভালো একটা বিবেচনা পাবেন। এরপরে 65(3) গেল। 3 সংরক্ষিত নারী আসন, 50টি আসন। আমাদের বর্তমানে নারী আসন হচ্ছে সংরক্ষিত আসন 50টি। এই 50টি আসন মোট 25 বছরের জন্য সংরক্ষণ করা হচ্ছে, অর্থাৎ 25 বছর। আমাদের সংসদদের আসন 5 বছরের, কিন্তু নারীদের আসন কত বছর? 25 বছর, যারা সংরক্ষিত নারী আসন। এরপরে 66 বা 66 হলো সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অযোগ্যতা। সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অযোগ্যতা হলো 66। আপনি যোগ্য হবেন, দুইটা বিবেচনা থাকতে হবে, অযোগ্যতা প্রতীয়মান হবে দুইটা বিবেচনায়। তাহলে যোগ্যতা হওয়ার দুইটা রিজন হলো, যোগ্যতা থাকার দুইটা রিজন, বাংলাদেশি নাগরিক হতে হবে। কেউ যদি প্রার্থী হতে চায় তাহলে তাকে বাংলাদেশি নাগরিক হতে হবে, নাগরিকত্বের স্থায়ী আইডেন্টিটি থাকতে হবে। এরপরে 25 বছর বয়স হতে হবে। মিনিমাম বাংলাদেশের যে কোনো ধরনের নির্বাচনে আপনি যদি অংশ নিতে চান তাহলে আপনাকে 25 বছর বয়স্ক হতে হবে, এটা ফার্স্ট শর্ত। সেকেন্ড শর্ত, ফার্স্ট শর্ত হলো বাংলাদেশের নাগরিক হতে হবে। এরপরে অযোগ্যতা হলো 1972 সালের একটা আইন আছে যোগসাজশকারী আইন। এই যোগসাজশকারী আইন অনুযায়ী যদি আপনি কোনো প্রকারে দণ্ডিত হন তাহলে আপনি সংসদের সদস্য হওয়ার জন্য যে নির্বাচনে অংশ নিতে পারবেন না, এটা হচ্ছে আপনার প্রাথমিক অযোগ্যতা। এরপর হচ্ছে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হলে। এখন লাভজনক পদ মানে কি, এটা আপনাদের সবার কাছে একটা প্রশ্ন থাকছে, আপনাদের মনে মনেও প্রশ্ন থাকছে, আমি বুঝিয়ে দিব। লাভজনক পদ মানে হলো যেসব পদগুলোতে থেকে আপনি বেতন পাবেন। তাহলে বাংলাদেশে সরকারি পর্যায়ে থেকে বেতন পাওয়া যায় কোন কোন পদগুলোতে আপনারা মনে হয় জানেন। একেবারে রাষ্ট্রপতি থেকে শুরু করে একজন সুইপার, সরকারি কোনো একটা কাঠামোর সুইপার, তিনিও বেতন পান। তাহলে যারা লাভজনক পদে, যে কোনো পদে থেকে বেতন পাচ্ছেন সরকারের, তাহলে তাদের পদগুলোকে বলা হয় লাভজনক পদ, তাহলে ওনারা নির্বাচন করতে পারবেন না। কিন্তু অলাভজনক পদটা হলো, অলাভজনক পদানুগুলো পদ আছে এগুলো সরকারি পদের বাহিরে বিভিন্ন প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছে। নতুবা সরকারি চাকরি থেকেও অনেকেই যদি বেতন না পান বা উনি বেতন পাবেন এমন কোনো আইন নাই, তারপরে তিনি বেতন পাচ্ছেন না যে কোনো জায়গাতে থেকেই, তাহলে তার পদটা হবে অলাভজনক পদ। এই অলাভজনক পদে থেকে নির্বাচন করতে পারবেন, কিন্তু লাভজনক পদে থেকে নির্বাচন করতে পারবেন না। ওই যে এটা সম্ভবত
ষষ্ঠ সংশোধনীতে একটা বিষয় আছে যে আমাদের একজন রাষ্ট্রপতি, তখনকার সময় রাষ্ট্রপতিকে বিএনপি সরকার জোর করে উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি করানোর জন্য চেষ্টা করেছিলেন। তখন এই লাভজনক পদ এবং অলাভজনক পদের একটা ভেজাল ছিল। আমরা সংবিধানের সংশোধনীর ক্লাসে এই কথাগুলো আলোচনা করব, এখন এত ডিটেলসে না যাই, জাস্ট চোখ রাখেন ক্লাসের ব্যাপারে। এরপরে এই যোগ্যতা অযোগ্যতার মাপকাঠিগুলো একটু চিন্তা করবেন। এগুলো ভাইবার কোয়েশ্চেন বা টুকটাক লিখতে দিতে পারে দুই একটা রিটেন পরীক্ষার প্রশ্নে, তবে জানার জন্য এটা একটা প্রয়োজনীয় বিষয়, ঠিক আছে। পঞ্চম ভাগের এখন আমরা 70 নম্বর অনুচ্ছেদ আলোচনা করব। এটা হলো আসন শূন্য হওয়া। এই আসন শূন্য হওয়াকে ইংলিশে বলে ফ্লোর ক্রসিং। তাহলে দুইভাবে প্রশ্ন আসতে পারে, আসন শূন্য হয় কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এরপরে ফ্লোর ক্রসিং হয় কত নম্বর অনুযায়ী, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সংসদের সদস্যপদই বাতিল হয়ে যাবে, এ ধরনের কিছু অপরাধ আছে। অপরাধগুলো কি? আমাদের বাজারের বই এবং আমাদের জানা বোঝার মধ্যে একটা ভুল আছে, এবং এটা আমাদের প্র্যাকটিসিং লাইফেও ভুল আছে। যেমন আমাদের সংসদ সদস্যরাও হয়তো অনেকে এটা জানেন কি না জানি না, যে ফ্লোর ক্রসিংয়ের যে ব্যাপারটা, এই ব্যাপারটা কতটুকু ওনারা জানেন বুঝতে পারছি না। অনেক সময় বলা হয় যে 70 নম্বর অনুচ্ছেদটা হলো আমাদের গণতান্ত্রিক ধারার একেবারে সবচেয়ে বড় অন্তরায়। একটু বলি, একটু ঠান্ডা মাথায় ভাববেন। ফ্লোর ক্রসিং বিষয়টা হলো যখন একটি দলের কোনো সদস্য তার দলের বিপক্ষে আস্থা ভোট না দেয় বা অনাস্থা ভোট দেয়, অর্থাৎ দলের প্রতি সে আস্থাশীল নয়, তাহলে সেক্ষেত্রে তার সদস্যপদ বাতিল হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। অর্থাৎ দলের বিপক্ষে অনাস্থা ভোট দিলে তাহলে তাকে সে দলে রাখার কি দরকার? খুব সিম্পল বিষয়, দলের বিরুদ্ধে অনাস্থা ভোট দিলে তাকে কি করা হবে? সদস্যপদ বাদ দেওয়া হবে। এটা হচ্ছে সাংবিধানিকভাবে 70 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হয়। কিন্তু আমাদের সংসদের প্র্যাকটিসে এই বিষয়টা একটু ভুল বোঝাবুঝি আছে। যেমন ধরেন, সংসদে সরকার পক্ষের কোনো দল সরকার পক্ষে কোনো একটা বিল পাশ করলো। বিল পাশ করার পূর্বে এই যে স্পিকার পোলকে বলবেন যে এই মর্মে আমরা বিল পাশ করতে চাই, আপনারা এই বিলের পক্ষে কারা কারা আছেন। দেখি যে সবাই হ্যাঁ 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 বলে দেয়, কেউ না বলার ক্ষমতা রাখে না। ওদের সবার ধারণা যে আমি যদি সরকারের বিপক্ষে বলি তাহলে আমার আসন শূন্য হয়ে যাবে। এটা আসলে ভুল ধারণা। ইভেন আমরাও মনে করি ব্যাখ্যা দেওয়ার সময় যে ওনারা হয়তো এই 70 ধারাকে চিন্তা করে ওনারা না বলতে পারেন না বা হ্যাঁ বলতে পারেন না, সরকারের পক্ষে সবসময় একমত পোষণ করেন। আসলে না, সরকারের পক্ষে বিপক্ষে একমত পোষণ করা ফ্যাক্টর না। ফ্যাক্ট এক জায়গাতে আছে, সেটা হলো যে ভোট বেশি হচ্ছে কিনা। ভোট বেশি হলে এটা এমনিতেই পাস হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু আমরা সবাই মনে করি যে না, সরকারের বিপক্ষে ভোটই দেওয়া যাবে না। আসলে সরকারের বিপক্ষে ভোট দেওয়াকে ফ্লোর ক্রসিং বলছে না, বা বিলের বিপক্ষে দাঁড়ানোকে ফ্লোর ক্রসিং বলছে না। ফ্লোর ক্রসিং বলা হয় সরকারের পক্ষে আস্থাহীন বা আস্থাশীল নয় এমন কিছু বুঝালে বা অনাস্থা ভোট দিলে। যাই হোক, ফ্লোর ক্রসিং মানে হলো 70 নম্বরে আসন শূন্য হওয়া। এখন এই 70-এর একটা শূন্য আছে, এই শূন্যটার সাথে এই শূন্যের মিল করবেন, তাহলে মোটামুটি আপনার একটা ক্যাচাল, আপনি ফ্রি থাকবেন যে আসন শূন্য হওয়া ধারাটা অনুচ্ছেদটা কোথায় পড়েছি? 70-এ পড়েছি। 70-এর শূন্য দিয়ে আসন শূন্য হওয়া, 70-এর শূন্য আসন শূন্য, বাংলা শূন্য আর অঙ্ক শূন্য মিল করবেন, তাইলে আপনি 1 নম্বরের জন্য কনফার্ম। এটাকে ইংলিশে বলে ফ্লোর ক্রসিং। এরপর হলো 71 নম্বর হলো দ্বৈত সদস্যতায় বাধা। এটা একটু বলি, আমাদের কিছু হেভিওয়েট প্রার্থী থাকেন, যেমন আমাদের সরকারের বর্তমান সময়ে আওয়ামী লীগের সভাপতি, তিনি হেভিওয়েট প্রার্থী, বিএনপি সভাপতি তিনিও হেভিওয়েট প্রার্থী, আরও অনেকগুলো হেভিওয়েট প্রার্থী আছেন। এই হেভিওয়েট প্রার্থীরা বিভিন্ন সময় একাধিক আসনে নির্বাচনে কম্পিট করেন। তো একাধিক আসনে নির্বাচনে কম্পিট করার পর ওনারা জয়লাভও করেন। কিন্তু জয়লাভ করলে উনি কি একাধারে 2টা আসনের কি এমপি হতে পারবেন? না, উনি একাধারে 2টা আসনের এমপি হতে পারবেন না। উনি কোন আসনে এমপি হবেন সেটা তিনি 1 মাসের মধ্যে নির্বাচন কমিশনকে জানাবেন, এবং নির্বাচন কমিশনকে জানানোর পরে তিনি যেই পদে বা যেই আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়ে নিজের সদস্য পদ নিতে চান সেই ভিত্তিতে তাকে সদস্য পদে দেওয়া হবে। তাহলে দ্বৈত সদস্যতায় বাধা হচ্ছে আপনি 2ভাবে 3ভাবে নির্বাচন, 2-3টা আসনে নির্বাচনে অংশ নিতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনি এক নাগারে 2-3টে আসনের এমপি হতে পারবেন না। এটা হচ্ছে সংবিধানের 71 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এরপরে 72 নম্বর হলো সংসদ অধিবেশন। এই সংসদ অধিবেশন নিয়ে প্রথম যে কথাটা, সেটা হচ্ছে যে আমাদের প্রিলিমিনারিতে প্রশ্ন আসে, সংসদ অধিবেশন আহ্বান, বাতিল এবং স্থগিত কে করেন? রাষ্ট্রপতি। এটা একটা খুব সেন্সিটিভ ইস্যু, এটা মাথায় রাখবেন। 72 নম্বর অনুচ্ছেদের 1 নং দফায় বলা আছে সংসদ অধিবেশন আহ্বান, স্থগিতকরণ এবং বাতিল করবেন রাষ্ট্রপতি। আর 72-এর 2-এ বলা আছে 2 সংসদের কার্যবিরতি হবে 60 দিন বা
2 মাস। আমি একটু পরে দিনভিত্তিক হিসেবগুলো ক্লিয়ার করে দিব, আগে বোর্ডটা ক্লিয়ার করি। 72-এর 2-এ বলা আছে 2 সংসদের কার্যবিরতি 60 দিন বা 2 মাস, এটা মাথায় রাখবেন। এটা 72-এর 2-এ 2 মাসের কথা বলা আছে। 72-এর 1 হচ্ছে আহ্বান, স্থগিতকরণ ইত্যাদি সব কিছু করবেন রাষ্ট্রপতি। এরপরে 73 নম্বরে বলা আছে রাষ্ট্রপতি নির্বাচন পরবর্তী প্রথম অধিবেশন ও প্রতি বছর প্রথম অধিবেশনে ভাষণ দিবেন। তাহলে সংসদে প্রথম অধিবেশন হবে, রাষ্ট্রপতি ভাষণ দিবেন নির্বাচনের পরপর। এরপরে প্রতি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। এই বিষয়টা জানা লাগবে আপনাদেরকে, এটা ভাইবার জন্য গুরুত্বপূর্ণ, এটা একটা সুন্দর কোয়েশ্চেন ভাইবার জন্য, এটা মাথায় রাখবেন। তাহলে এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করেন। আমরা এখন সংবিধানের দিনভিত্তিক হিসেবগুলো একটু আপনাদেরকে জানিয়ে দেই, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা আলোচনা। 30 দিন, 60 দিন এবং 90 দিন, এই 90 দিন কোন দিনগুলোতে কী কাজগুলো হয় এগুলো আমাদের জানা লাগবে। এটা নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই, ভয় পাবেন না, কনফিউশনটা ইনশাল্লাহ অ্যাভয়েড করে ফেলবো। 30 দিন মানে হলো কত মাস? 1 মাস, আমি শর্টকাটে করি। 60 দিন হলো কত? 2 মাস। এরপরে 3 মাস, এটা 3 মাস লাগবে না, তারপরে আলোচনাটা সহজ করার জন্য নিয়ে আসা। নির্বাচন হলো, নির্বাচনের পরবর্তীতে কত দিনের মধ্যে প্রথম অধিবেশন বসতে হবে? তাহলে নির্বাচন পরবর্তী প্রথম অধিবেশন, নির্বাচন পরবর্তী প্রথম অধিবেশন বসতে হবে 30 দিনের মধ্যে। তাহলে নির্বাচন পরবর্তী প্রথম অধিবেশন বসতে হবে 30 দিনের মধ্যে। এরপরে আজকে একটা সংসদ শেষ দিন, এরপর আরেকটা সংসদ বসা লাগবে নির্দিষ্ট একটা দিনের মধ্যে। তাহলে আজকে একটা সংসদের শেষ দিন এবং আগামী কয়েকদিনের মধ্যে সংসদ বসতেই হবে, এই ধরনের একটা সাংবিধানিক বিধিবিধান আছে। তো সেটার সর্বোচ্চ কার্যবিরতি হলো 60 দিন। বা 2 মাস। তাহলে এই কথাটা একটু ক্লিয়ার করে ফেলি। 2 সংসদের কার্যবিরতি 60 দিন বা 2 মাস। এখানে 2 মাস আনার পিছনে একটা রিজন হচ্ছে, এবার আমি একটু ক্লিয়ার করি আপনাদের সাথে। নির্বাচনের পরবর্তীতে প্রথম অধিবেশন বসতে হবে প্রথম মাসেই। এই যে প্রথম অধিবেশন প্রথম মাস মানে 30 দিন। তাহলে এভাবে বলেন প্রথম অধিবেশন প্রথম মাস, এরপরে 2 সংসদের কার্যবিরতি 2 মাস, 2 সংসদ 2 মাস, প্রথম অধিবেশন প্রথম মাস, 2 সংসদ 2 মাস। তাহলে এইভাবে যদি করে পড়েন তাহলে আপনি খুব সহজেই পারবেন। তাহলে 2 মাস মানে হলো সর্বোচ্চ কার্যবিরতি 2 মাসে 60 দিন, আর প্রথম মাস মানে 30 দিন। তাহলে 30 দিনে বৈঠক বসতেই হবে। এরপরে আজকে সংসদের একটা অধিবেশন শেষ, আরেকটা অধিবেশন বসার জন্য সর্বোচ্চ বিরতি 60 দিন। এরপরে এই 90 দিন নিয়ে আমরা 2টা তথ্য জানব। একটা হলো একটা সরকারের সেশন শেষ হওয়ার পরে তাকে 90 দিনের মধ্যে একটা নির্বাচন দিতে হবে, অর্থাৎ সরকারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন। এরপরে কোনো সংসদ সদস্যকে উনি যদি সংসদে উপস্থিত না থাকেন তাহলে 90 দিন যদি তিনি 90 কার্যবিরতিতে বা 90 কার্যদিন যদি তিনি উপস্থিত না থাকেন সংসদে, 90 কার্যদিন সংসদে উপস্থিত না থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। তাহলে 90 কাজ দুইটা, একটা হলো 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, আর একটা হলো 90 কার্যদিন যদি সংসদে কোনো সদস্য উপস্থিত না থাকে তাহলে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। তাহলে দিনভিত্তিক হিসেবগুলো বুঝছেন। আর একটা ইস্যু একটু এখানে মাইনর হলেও বলে দেই, সেটা হচ্ছে যে 7 দিন এবং 15 দিন নিয়ে 2টা ভেজাল আছে আমাদের। এটা হলো কোনো একটা বিল, কোন সংসদ থেকে কোনো একটা বিল যদি রাষ্ট্রপতির কাছে যায় তাহলে রাষ্ট্রপতি চাইলে সেটা, তার কাছে 15 দিন সময় থাকে, রাষ্ট্রপতি চাইলে সেটা আবার সংসদে ফেরত পাঠাতে পারেন। ফেরত পাঠানোর পরে সংসদে তিনি ফেরত পাঠাবেন 7 দিনের মধ্যে, অর্থাৎ রাষ্ট্রপতি চাইলে সেই বিলটা পরিমার্জনের জন্য সংসদের কাছে পাঠাবেন 7 দিনের মধ্যে। এরপর ফার্দার যদি সংসদ যদি বলে যে না আমরা কোনো পরিবর্তন করবো না বা করার পরে সংসদ সেটা আবার ব্যাক করলে মোট 15 দিন কার্যদিবসের মধ্যে সেটা বিল হয়ে যাবে, সেখানে রাষ্ট্রপতি সাইন করেন আর নাই করেন। তাহলে এই 2টা বিষয় একটু ক্লিয়ার করবেন। আর এই 7 দিন, 15 দিন, 30 দিন, 60 দিন, 90 দিন এই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিয়েছি, ইনশাআল্লাহ আর কোনো দিন ভুল হবে না। 74 নম্বর অনুচ্ছেদে বলা আছে স্পিকার ও ডেপুটি স্পিকার সম্বন্ধে বিভিন্ন আলোচনা। তো আমাদের বর্তমান সময়ে স্পিকার হচ্ছেন শিরিন শারমিন চৌধুরী আর ডেপুটি স্পিকার হচ্ছেন ফজলে রাব্বি মিয়া।
প্রধান স্পিকার হচ্ছেন শিরিন শারমিন চৌধুরী, আর ডেপুটি স্পিকার হচ্ছেন ফজলে রাব্বি মিয়া, এটা জানবেন। এরপরে 75-2, এটা হলো কোরাম। আপনারা অনেক সময় অনেকগুলো প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন পেয়েছেন, কোরাম হয় কতজনে? 60 জনে কোরাম হয়। এখন জানাবো কোরামটা আসলে কি। কোরামটা হলো কোনো একটা সংসদ অধিবেশনের একেবারে ন্যূনতম যেই সংখ্যা ছাড়া একটা সংসদ অধিবেশন আহ্বান করা যায় না বা একটা সংসদ অধিবেশন রান করা যায় না, তাকে বলা হচ্ছে কোরাম। অর্থাৎ 60 জন সংসদ সদস্য যদি ন্যূনতমভাবে একটা সংসদ কার্যদিবসে উপস্থিত না থাকেন, তাহলে ওই সংসদটা কার্যকর থাকবে না বা ওই দিনের কার্যক্রম চলবে না। এটাকে বলা হচ্ছে কোরাম মেম্বার। কোরাম মেম্বার হচ্ছে 60 জন। তো এমত অবস্থায় আমাদের স্পিকার কি করবেন? স্পিকার প্রথমে একটা ঘন্টা বাজাবেন, যে ঘন্টা বাজিয়ে তিনি সবাইকে জানান দিবেন যে আমাদের কোরামের মেম্বার এখনও হয়নি, অর্থাৎ 60 জনের মেম্বারের চেয়ে কম আছেন। উনি ঘন্টা বাজিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে যদি দেখেন যে না, সংসদ সদস্য এসেছেন, অর্থাৎ 60+ হয়েছে, তাহলে তিনি সেটা রান করবেন। আর যদি সংসদ সদস্য যদি 60% না আসেন, তাহলে তিনি সেটা ওই দিনের জন্য মুলতবি ঘোষণা করতে পারেন। তাহলে এটা হচ্ছে কোরামের ফ্যাক্ট। তাহলে কোরাম হতে হবে কতজন? 60 জন। এরপরে 77 ন্যায়পাল। ন্যায়পাল খুব একটা স্মার্ট সিস্টেম বাংলাদেশের সংবিধানের, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই সিস্টেমটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না। সরকারের কোনো কর্মকর্তা কর্মচারী যদি কোনো বিষয়ে যদি দোষী সাব্যস্ত হন, তার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য, তার যাবতীয় কাজে তদারকি করার জন্য একজন কর্মকর্তা রাষ্ট্রপক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত হবেন। উনি হচ্ছেন ন্যায়পাল। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজের জবাবদিহিতা সুনিশ্চিত করার জন্য আলাদা একজন কর্মকর্তাকে বলা হচ্ছে ন্যায়পাল। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশে এই ধরনের কোনো ন্যায়পাল বর্তমান সময়ে নাই। সংবিধানের 77 নম্বর ধারাতে এই কথাটা বলা থাকলেও বর্তমান সময়ে এটার কোনো বাস্তবায়ন নাই। এরপরে 81 হলো অর্থ বিল। অর্থ বিল রাষ্ট্রপতির স্বাক্ষর থাকে না, বাংলাদেশে একমাত্র বিল যেখানে রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়াই চলে, সেটা হলো অর্থ বিল। তাহলে প্রশ্ন আসতে পারে কোন ধরনের বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর থাকে না? সেটা হলো অর্থ বিল। এরপরে 84 হলো সংযুক্ত তহবিল। এটা রাষ্ট্রীয় ব্যয়ের অ্যাকাউন্ট, অর্থাৎ সরকার কীভাবে দেশ চালাবে, সরকারের আয় ব্যয় হিসেবের জন্য একটা পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেটা হলো সংযুক্ত তহবিল। সেটা হলো 84 নম্বরে। আমাদের যেমন পার্সোনাল একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আমাদের টাকা পয়সা লেনদেনের জন্য, ঠিক সরকারেরও একটা কি আছে, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেটা হলো 84 নম্বর, সেটা হলো সংযুক্ত তহবিল। এরপরে 87 নম্বর হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি। একটু আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, বাংলাদেশের সংবিধানে বাজেট বলে কোনো শব্দ নাই। বাজেট বলে কোনো শব্দ নাই, শব্দটা বা লাইনটা হলো বার্ষিক আর্থিক বিবৃতি। অর্থাৎ 87 নম্বর অনুচ্ছেদে বলা আছে বার্ষিক আর্থিক বিবৃতির কথা। তাহলে এই বিষয়গুলো একটু খেয়াল করবেন আপনারা। আমরা এখন 94 থেকে আলোচনা করি। 94 নম্বর হলো সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। তো 94 নম্বর সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, এই সুপ্রিম কোর্ট চালাবেন হচ্ছেন আমাদের একজন প্রধান বিচারপতি। তাহলে 94 95 পাশাপাশি রাখবো আমরা। একটু আগে আমরা 95-এর এক পড়ে আসছিলাম যে রাষ্ট্রপতি একজন বিচারপতিকে নিয়োগ করবেন। এখন ওই 94টা কীভাবে পড়বেন একটু সহজ করে দেই। আমার ওই যে একটু আগে যেভাবে পড়েছিলাম যে 36 চলাচল বা 36 চলাচল যেভাবে পড়েছিলাম, এভাবে এই বিষয়টা এখন এভাবে পড়বেন। যেমন আমরা 94কে খুব স্মার্টলি বললে 94ই বলি, কিন্তু 94কে খুব সাবকনশিয়াসলি বললে আমরা বলি 94। কী বলি আমরা? 94। অনেকটা সাউন্ড। তাহলে সুপ্রিম কোর্ট এবং 94 সাউন্ডগুলো প্রায় কাছাকাছি। তো একবার বলেন আমার সাথে, সুপ্রিম কোর্ট 94 সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম 94, সুপ্রিম 94 সুপ্রিম। এই কথাগুলো যখন দিয়ে একবার নিজেরা পড়বেন, তখন একটা সেট আপ নিজের মধ্যে চলে আসবে। সুপ্রিম কোর্ট পেলাম 94-তে, সুপ্রিম কোর্ট চালাবেন প্রধান বিচারপতি, তাকে পাচ্ছি আমরা 95 রেখে রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিবেন। তাহলে প্রধান বিচারপতি হওয়ার 2টা মিনিমাম শর্ত আছে, সেটা হলো তাকে বাংলাদেশি নাগরিক হতে হবে, এর পাশাপাশি 10 বছরের অ্যাডভোকেটশিপ থাকতে হবে, অর্থাৎ তিনি 10 বছর অ্যাডভোকেট ছিলেন এ ধরনের একটা প্রমাণপত্র থাকতে হবে, আর তাকে বাংলাদেশি নাগরিক হতে হবে। 96 পদ হলো একজন বিচারপতি বা প্রধান বিচারপতির মেয়াদ। প্রধান বিচারপতির মেয়াদ 67 বছর, অর্থাৎ ওনার বয়স 67 পর্যন্ত তিনি ক্ষমতা থাকতে পারবেন। চাইলে তিনি 10 বছরও থাকতে পারেন, 5 বছরও থাকতে পারেন, 1 মাস 1 বছর 1 দিনও থাকতে পারেন। তার 67 বছর বয়স হওয়ার আগে তিনি নির্বাচিত হতে পারবেন, আর 67 বছর হয়ে গেলেই তার পদ শেষ হয়ে যাবে। এরপরে 102 হলো রিট বা পর্যালোচনার ক্ষমতা প্রদান। অর্থাৎ বাংলাদেশের কোনো নাগরিক যদি মনে করে যে সে মৌলিক অধিকার তার লঙ্ঘিত হয়েছে, তাহলে তিনি
হাইকোর্টে ওই বিষয়টাকে রুজু করতে পারবেন। আর রুজু করার যে প্রসেস, এই প্রসেসটা হচ্ছে বলা হচ্ছে রিট, অর্থাৎ 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তিনি ওই অধিকার হারানোর বিষয়টাকে পুনর্পর্যালোচনার জন্য জাতীয় সংসদে বা হাইকোর্টে সেটা উত্থাপন করতে পারবেন। এরপরে 108 নম্বর হলো কোর্ট অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট। কোর্ট অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট অর্থাৎ যাবতীয় কাজগুলোতে সুপ্রিম কোর্টই হবে কি একক ইখতিয়ার, অর্থাৎ এককভাবে ক্ষমতাবান হবে। এই বিষয়গুলো একটু বুঝবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যারা ক্লাস করছেন তারা ক্লাসটি কেমন লাগছে বা লেগেছে এই বিষয়টি জানাবেন কমেন্ট করে। অবশ্যই তো লাইক দিবেনই। এর পাশাপাশি কোনো যদি প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে করে জানাবেন, আমি ইনশাল্লাহ উত্তর দিবই। আর আপনারা যারা ক্লাস দেখেন, অনেকেই ক্লাস দেখেন কিন্তু লাইক করেন না বা কমেন্ট তো করছেনই না। তো মাঝে মধ্যে একটু নিজেকে খোলস ছেড়ে ভেঙে বেরোয়ার চেষ্টা করবেন। মাঝে মধ্যে কৃতজ্ঞতা প্রকাশের জন্য একটা কমেন্ট করা উচিত, ঠিক আছে? লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশাপাশি পারলে শেয়ারও করবেন। আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদেরকে জানাবেন, ঠিক আছে? তো চলেন আমরা এখন সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ পার্ট পড়ি। আমি একটা বিষয় আপনাদের আগে একটু সহজ করব। সহজটা হচ্ছে যে সংবিধানে যতগুলো সংগঠন আমরা এখন আলোচনা করব, সংগঠন বা প্রতিষ্ঠান টাইপের, সবগুলোর পিছনে 7 কিংবা 8 থাকবে। যতগুলো সংবিধান বা প্রতিষ্ঠান টাইপের আলোচনা করব সবগুলোর পিছনে 7 কিংবা 8 থাকবে। একটা বিশেষ পরীক্ষায় প্রিলিমিনারিতে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে পিএসসি কত নাম্বার অনুচ্ছেদে। সেখানে 38 ছিল, 137, এরপরে 127, 128 এভাবে করে দেওয়া ছিল। তখন আমি একটা লাইনই আমার মাথায় আসছিল যে আমি যেই সংগঠনগুলো পড়ে আসছি সেগুলোর পিছনে তো 7 কিংবা 8 ছিল। অপশনগুলো এমন ছিল 37, 38, 39, 40 এভাবে ছিল। তখন আমি টেনশনে ছিলাম যে 7 কিংবা 8 ছিল। কেবল একটা জায়গাতে 8 ছিল, বাকি সবগুলো জায়গাতে 7। কেবল একটা জায়গাতে 8 ছিল, বাকি সবগুলো জায়গাতে 7। অনেকক্ষণ পরে আমি চিন্তা করলাম যে আমার ভুল হচ্ছে, 37 দিব 38 দিব, 37 দিব 38 দিব। তখন ওই লাইনটা মনে আসছে আমার যে আমি তো পড়ে আসছিলাম সংগঠনগুলোর পিছনে 7 কিংবা 8 থাকবে, তবে একটার পিছনে 8টা হলো নির্বাচন কমিশন, এর বাইরে বাকি সবগুলোই 7। তখন ঠান্ডা মাথায় আমি উত্তরটা করে আসতে পেরেছিলাম এবং আমি প্রিলিটা ওভারকাম করে আসছি। আচ্ছা, তাহলে এখানে আমি যে কথাটা বললাম সবগুলোর পিছনে 7 কিংবা 8 থাকবে। আগে দেখেন 117 প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ, অর্থাৎ এটার কাজ কী? কাজটা হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন, পদোন্নতি, বদলি টদলি যে অতগুলো বিষয় থাকবে সবগুলো বিষয় নিয়ে ডিল করবে হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ। তাহলে এটা হচ্ছে কত নম্বরে? 117 নম্বরে, সেখানে একটা 7 আছে। এরপর নির্বাচন কমিশন, সেটা কত নম্বরে? 118 নম্বরে। নির্বাচন কমিশন কত নম্বরে আছে? 118 নম্বরে। এরপরে 121টা হলো প্রতি এলাকার জন্য একটি মাত্র ভোটার তালিকা। তাহলে প্রতি এলাকাতে একটি করে ভোটার তালিকা থাকবে, সেটা সংবিধানের কোথায় বলা আছে? সংবিধানের বলা আছে 121 নম্বরে। তাহলে 121-এর 1 আছে, সেখানে একটির সাথে মিল করবেন। তাহলে একটি মাত্র ভোটার তালিকা পাচ্ছি 121-এ। 121-এ প্রতি এলাকার জন্য একটা করে ভোটার তালিকা। আচ্ছা, এরপরে 127, আবার 7 আসলো আমাদের। 27 হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। আমি একটু পরে ওনাদের নামগুলো বলে দিব। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হচ্ছেন 127 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এরপরে 137 নম্বরে হচ্ছে পিএসসি প্রতিষ্ঠা। তাহলে পিএসসি প্রতিষ্ঠিত হলো 137 নম্বরে। তাহলে আমি একটু আগে যে কথাটা বললাম সবগুলোর পিছনে 7 কিংবা 8 থাকবে, যেমন 117 7 আছে, 118 8 আছে, 127 7 আছে, 137 7 আছে। তাহলে 7 কিংবা 8 থাকবে। 8 কেবল একটা জায়গায়, বাকি সবগুলো জায়গাতে 7। তাহলে আপনি আর কনফিউজ হবেন না 127 দিব না 28 দিব, 137 দিব না 38 দিব না, 118 দিব না 119 দিব। তাহলে এভাবে একটু সহজ করে পড়ে নেওয়া এটা উচিত। এরপরে 141-এর ক, জরুরি আইন জারি বিষয়গুলো আমরা এই যে একটু আগে বলেছিলাম, এগুলা ওই যে আমরা সংবিধানের কোন কোন ধারাগুলো স্থগিত হয়ে যায় সেই ক্ষেত্রে আলোচনা করেছি কিছুটা। এরপরে 142 সংবিধানের সংশোধনী। এই সংশোধনী এই পর্যন্ত হয়েছে 17 বার। এই সংশোধনীগুলো নিয়ে আমি আর একটা ক্লাস দিব ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই। তখন আগে একটা ক্লাস আছে সংবিধানের তফসিল নিয়ে, এরপরে একটা ক্লাস হলো প্রণয়নের ইতিহাস নিয়ে, আজকে একটা ক্লাস অনুচ্ছেদ নিয়ে, এরপরে একটা ক্লাস আসবে সংবিধানের সংশোধনী নিয়ে। তো সবগুলো ক্লাস একত্র করে যখন আপনি পড়ে ফেলবেন, নোট নিয়ে ফেলবেন, তখন দেখবেন যে আপনি সংবিধানে একেবারে বস হয়ে গেছেন ইনশাল্লাহ। তো এই বিষয়টা এখন ক্লিয়ার করি। সংবিধানের সংশোধনী হচ্ছে 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। তো আমরা তো আজকের ক্লাসের আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আর একটু আলোচনা বাকি আছে। তো যারা এখনও লাইক করেননি বা কমেন্ট করেননি, আপনারা তো সামনে পরীক্ষা দিবেন, আপনাদের দোয়া দরকার আছে না? তো দোয়া যদি নিতে চান তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন।
নাইলে কিন্তু পরীক্ষার জন্য বদদোয়া থেকে যাবে, ঠিক আছে? ওকে, আসেন আমরা আলোচনা শেষের দিকে চলে এসেছি। 143 নম্বর অনুচ্ছেদটা কিছুটা গুরুত্বপূর্ণ, কারণ এটা সামুদ্রিক মহীসোপান নিয়ে আলোচনা আছে। এটা নিয়ে এই সাংবিধানিক অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি ভারত এবং মিয়ানমারের সাথে সমুদ্র জয়ের মধ্য দিয়ে। এরপর 145-এর ক আন্তর্জাতিক চুক্তি, অর্থাৎ বাংলাদেশ সরকার চুক্তি করতে গেলে কোনো রাষ্ট্রের সাথে তাহলে সংবিধানের যেই ধারা অনুযায়ী করে সেটা হলো 165 ক আন্তর্জাতিক চুক্তি। এরপরে 146 বাংলাদেশ নামে মামলা, অর্থাৎ বাংলাদেশের নামে কোনো একটা মামলা করা যাবে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? 146 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এরপরে 152, এখানে বিবিধ ব্যাখ্যাগুলো আছে, এগুলো দেখে নেবেন, এটা অতটা ম্যান্ডেটরি না, বাট ছোট জায়গা দেখে পরীক্ষায় অপশন সাজানো খুব সহজ। ব্যাখ্যা 4টা অপশনের মধ্যে একটা অপশন থাকতেই পারে, সুতরাং পরীক্ষকরাই যে ছোট একটা অপশন থেকে কখনো কখনো প্রশ্ন বিবেচনা করে দেন, তাহলে এটা আসতেই পারে। একটা বিষয় বলে রাখি, অনেক সময় নিয়োগ পরীক্ষাগুলোতে আপনি কোনো একটা প্রশ্ন বুঝতে পারেন না, তখন দেখেন যে একটা অপশন আছে অনেক লম্বা, প্রশ্নও বুঝলেন না এবং উত্তরও জানেন না, কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো একটা অপশন অনেক লম্বা আছে। সেটা বেসিক্যালি ইংলিশের ক্ষেত্রে হয়, ওই লম্বা উত্তরটাই 95% সময়ে সেটা অ্যাকুরেট অ্যান্সার। রিজন হচ্ছে যারা টাইপ করেন, যারা টাইপ করে প্রশ্ন তৈরি করেন, ওনারা যদি লম্বা লাইনটা বাদ দেওয়ার কোনো অপশন না থাকে, তখনই কেবল তো লম্বা লাইনটা লিখতে তারা বাধ্য হন। সুতরাং লম্বা লাইন লিখতে বাধ্য হওয়া মানে হলো ওই লম্বা লাইনটাই উত্তর। তাইলে যে কাজটা করবেন সেটা হলো যে এখন থেকে কোনো প্রশ্ন না বুঝলে ছেড়ে আসবেন না, খুঁজে টুজে দেখবেন যে কোন লাইনটা লম্বা, ওই লম্বা লাইনটাই উত্তর করে আসবেন। আর পরীক্ষকরা বা টাইপিস্টরা সবসময় চান যে ছোট করে লিখতে, আর সেই বিবেচনায় ছোট আলোচনাগুলো পড়বেন, গুচ্ছ আলোচনাগুলো পড়বেন, তাহলে সেখান থেকে প্রশ্ন আসবে। যেমন ইউরোপীয় ইউনিয়নের 28টা দেশ নিয়ে প্রশ্ন আসাচ্ছে, বাল্টিক রাষ্ট্র নিয়ে প্রশ্ন আসাটা খুব সহজ এবং ইজি, কারণ বাল্টিক রাষ্ট্র নিয়ে প্রশ্ন করতে গেলে 3টা দেশ নিয়েই জানতে হবে, পরীক্ষককে রিভাইজ করবেন তিনি, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন নিয়ে প্রশ্ন করতে গেলে তাকে 27টা-28টা দেশ নিয়ে জানতে হবে, তখন তার জন্য একটু ভেজাল এবং তাকে সেগুলো রিভাইজ করে আসতে হবে। তো এই ভেজালগুলো একটু বুঝতে শিখেন। এরপর আসেন 153 নম্বর অনুচ্ছেদ, এটা খুব সুন্দর একটা বিষয়, সেটা হলো বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো সংবিধান। তাহলে এই সংবিধান আছে, এই কথাটা সংবিধানের কোথায় বলা আছে? অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান, এটা একটি বাংলাদেশের সংবিধান, এই কথাটা সংবিধানের কোথায় বলা আছে? সেটা হলো 153 নম্বর অনুচ্ছেদে। এই সংবিধানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান বলিয়া উল্লেখ করা হইবে। তাহলে বাংলাদেশ সংবিধান যে একটা সংবিধান, সেটা সংবিধানের কোথায় বলা আছে? 153 নম্বর অনুচ্ছেদে। তো বন্ধুরা, সংবিধানের জার্নি আপাতত শেষ করলাম, অনেক লম্বা ক্লাস। যারা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন আশা করছি উপকৃত হবেন। আমি খুঁজে টুজে দেখেছি, বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে বিভিন্ন ক্লাস দেখেছি। আমি আশা করছি এই ক্লাসটা আপনাদের একেবারে প্রথম দিকের পছন্দের ক্লাসগুলোর মধ্যে অন্যতম একটা ক্লাস হবে। তো যারা ধৈর্য নিয়ে ক্লাসগুলো করবেন এবং উপকার পাবেন। তো দোয়া থাকবে আমার জন্য অবশ্যই আপনাদের পক্ষ থেকে, আর আমিও অবশ্যই আপনাদের কাছে আপনাদের জন্য দোয়া করছি। তো যারা চ্যানেলের সাথে যুক্ত আছেন যুক্ত থাকবেন, যারা যুক্ত হতে পারেননি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে নেবেন, আর পারলে বন্ধুবান্ধবদেরকে খবর পৌঁছান, গ্রুপের খবর বা ক্লাসের খবর পৌঁছান, আর শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ক্লাস পাওয়া পর্যন্ত ভালো থাকেন, এগুলো পড়তে থাকেন, দেখতে থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।